আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আহ, আজকের জাভা বেসিক কোর্সের লেকচার টুতে আমরা এর আগে জাভা লেকচার ওয়ানটা হয়েছে। ওইখানে আমরা দেখছিলাম জাভার বেসিক এনভায়রনমেন্ট সেটআপ, তারপর জাভার বেসিক একটা কোডের স্ট্রাকচার, ইনপুট আউটপুট এগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে অপারেটরস, কন্ডিশনালস এন্ড লুপস। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা শুরু করব প্রথমে জাভাতে কমেন্ট দিয়ে। আচ্ছা, কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিসটা হচ্ছে এমন কিছু লাইন বা কোডের এমন কিছু অংশ যেটা কম্পাইলার পুরোপুরি ইগনোর করে চলে যাবে। অর্থাৎ কম্পাইলার যদি আমরা কোনো কিছু কমেন্ট করে দিই, ওই অংশটা কম্পাইলার রান করবে না। যেমন কম্পাইলারের সিনটেক্সটা কি? কম্পাইলারের সিনটেক্স হচ্ছে এরকম দুইটা স্ল্যাশ। আমরা যেটা যখন ব্যাক স্ল্যাশ দিব, তখন কিন্তু এটা মিন করবে যে এরপর আমরা যাই লিখি না কেন, এটা কিন্তু জাভার কোডের অংশ হিসেবে ধরবে না, কম্পাইলার পুরোপুরি ইগনোর করে চলে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য, অর্থাৎ এটা শুধুমাত্র একটা লাইন কমেন্ট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, যেমন স্ল্যাশ দিয়ে স্টার দিব, স্টেরিক্স দিব, তারপরে আমরা আমাদের কমেন্টটা লিখবো, তারপরে যখন আবার স্টেরিক্স দিয়ে স্ল্যাশ দিব, এই কমেন্টটা শেষ হবে। অর্থাৎ এখান থেকে কমেন্ট শুরু আর এখানে গিয়ে কমেন্ট শেষ। আচ্ছা, কমেন্টের কাজ কি? কমেন্টের কাজ হচ্ছে আমরা কোডের কোনো অংশ যদি ব্যাখ্যা করতে চাই বা পরবর্তীতে আহ, আমরা এমন হয় যে অনেক সময় অনেক কিছু কোড করছি কিন্তু ভুলে গেছি যে কেন কোডটা করছি। তো আমরা এটা ব্যাখ্যা করার জন্য কমেন্ট ব্যবহার করি। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলো দেখি আসলে কমেন্ট কিভাবে কোডে লিখতে হয়। আচ্ছা, এখানে একটা বেসিক প্রোগ্রাম আমি সেট আপ করে রাখছি, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে এটা হচ্ছে জাভার মেইন ক্লাস, আর এটা হচ্ছে জাভার মেইন ফাংশন। এটা হচ্ছে বেসিক্যালি জাভার এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ জাভা যখন আমরা রান করবো এই প্রোগ্রামটা, তখন এই প্রোগ্রামটা রান হওয়া শুরু হচ্ছে এইখান থেকে। অর্থাৎ এই মেথডটা প্রথমে কল হবে, তখন এই লাইনটা প্রথমে এক্সিকিউট হবে, তারপরে যদি কোনো লাইন থেকে ওটা এক্সিকিউট হবে, তারপরে লাইনটা এক্সিকিউট হবে। অর্থাৎ আমাদের রান করলে এভাবে এই জিনিসটা এক্সিকিউট হয় বা রান হয়। আচ্ছা, এখানে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট এফ অথবা প্রিন্ট লন দিতে পারি, প্রিন্ট লন। ঠিক আছে, এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে জাভার আউটপুট ফাংশন। পাইথনে যেমন প্রিন্ট বা সি প্লাস প্লাসে সি আউট, এরকম এটা হচ্ছে একটা প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের কাজ কি? প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট ফাংশনকে আমি যেটা পাস করব, এটা ও আমাকে টার্মিনালে আউটপুট হিসেবে দেখাবে। তার মানে এখানে আমি কি পাস করছি? পাস করা বলতে একটা ফাংশনে কোনো কিছু পাস করা মানে তার প্যারামিটার বা দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে। আর ফাংশন চেনার উপায় কি? এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। বুঝতে পারছি? যেগুলোকে আমরা বলি হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট। আমরা এই প্রিন্টের মধ্যে আর্গুমেন্ট হিসেবে হ্যালো এন্ড ওয়েলকাম এই স্ট্রিংটা পাস করতেছি। স্ট্রিংকে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটা স্ট্রিং, আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, আমরা এখানে কি পাস করতেছি? হ্যালো এন্ড ওয়েলকাম। এখন যেটা হবে, এই প্রিন্ট ফাংশনটা এই হ্যালো এন্ড ওয়েলকামটাকে টার্মিনালে শো করবে। আচ্ছা, আমরা যদি কোডটা রান দিয়ে দেখি, এই যে কি আসলো, হ্যালো এন্ড ওয়েলকাম আসলো। এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে আসবে। আচ্ছা, এখন মনে করো আমি লিখলাম যে, এটা ব্যাখ্যা করলাম যে দিস উইল প্রিন্ট হ্যালো এন্ড ওয়েলকাম। আচ্ছা দেখো, মনে করো কমেন্ট দিলাম না, কমেন্ট ছাড়া দিলাম। এখন দেখো আমি যদি এটা রান দিই, আমি কিন্তু এটা জাস্ট আমার বোঝার জন্য লিখছি, এটা কিন্তু কম্পাইলারের বোঝার জন্য না, এটা আমার বোঝার জন্য যে কি লিখছি, দিস উইল প্রিন্ট হ্যালো এন্ড ওয়েলকাম। কিন্তু যখন রান দিব, এটা কিন্তু এরর দিবে। কেন এরর দিবে? কারণ ও এটাকে রান করার ট্রাই করবে। তো আমরা কম্পাইলারকে কিভাবে বলে দিতে পারি যাতে এটা স্কিপ করে? আমরা জাস্ট এটাকে কমেন্ট করে দিই, তাহলে এটা হয়ে গেল কমেন্ট। এখন এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট, এটা কিন্তু আমি যদি দুইটা লাইনে ভেঙে দিই তাহলে কিন্তু কাজ করবে না। যেভাবে যদি দুইটা লাইনে ভেঙে দিই কাজ করবে না। যদি দুইটা লাইন করতে চাই সেক্ষেত্রে এভাবে করতে হবে, অর্থাৎ প্রত্যেকবার কি দিতে হবে? দুইটা স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য প্রত্যেকবার দুইটা স্ল্যাশ দেওয়া। আমরা চাইলে যেটা করতে পারি, এভাবে মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে পারি। অর্থাৎ একটা স্ল্যাশ স্টার দিয়ে শুরু হবে, আরেকটা স্ল্যাশ স্টার দিয়ে স্ল্যাশ অ্যাস্টেরিস্ক স্ল্যাশ দিয়ে শেষ হবে। এখানে আমি যাই লিখি, হ্যালো, দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, এগুলো কিন্তু কম্পাইলার রান করবে না। তাহলে আমি যদি রান দিই, আমার জাস্ট এইটাই কম্পাইলার রান করবে। কম্পাইলার প্রথমে যখন এই লাইনটা দেখবে সে ইগনোর করে চলে যাবে, সেটা রান করবে না। পরে যখন এটা দেখবে তখন সে সেটা রান করবে। আর যখন আবার এটা দেখবে তখন সে এটাও কি করবে? ইগনোর করে চলে যাবে। যেমন আমি যদি এই লাইনটাও কমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমার কোডে আর কোনো কি আসবে না, আউটপুট আসবে না। এই যে এখানে কিন্তু আর কোনো আউটপুট আসে নাই। আচ্ছা, তার মানে আমরা কমেন্ট করার মাধ্যমে কিন্তু এরর আছে এমন কোনো কোড কিন্তু কি রাখতে পারি, কম্পাইলারকে ইগনোর করতে বলতে পারি। পরবর্তীতে যখন আমরা ডিবাগ করব, ডিবাগ করার পর এটাকে কি করতে পারি, আবার আনকমেন্ট করতে পারি। আনকমেন্ট মানে হচ্ছে কমেন্টটাকে রিমুভ করে দাও। আচ্ছা, আশা করি তোমরা কমেন্ট বুঝতে পারছো, কমেন্ট কি জাভাতে। এবার আসি ভেরিয়েবল ডিক্লারেশন। গত ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে অনেক আলোচনা করলাম। আজকে আরেকটু
আরেকবার রিক্যাপ করব যে ভেরিয়েবল জিনিসটা কি আর ভেরিয়েবল ডিক্লারেশন কি। ভেরিয়েবল হচ্ছে জাভাতে কোনো কিছু স্টোর করার জন্য আমাদের কোনো মান, কোনো কিছু মনে রাখার জন্য একটা স্টোরেজ বা একটা বাকেটের মতো মনে করতে পারো। আচ্ছা, আমরা যখন কোনো কিছু রাখার জন্য কিছু রাখতে চাইবো, আমাদের কিন্তু আগে একটা বাকেট তৈরি করা লাগবে। এই বাকেট তৈরি করার জন্য আমরা জাভাকে একটা সিনট্যাক্সের মাধ্যমে কমান্ড দিই যাতে সেই বাকেটটা তৈরি করে। এটা কোথায় তৈরি হয়, এই বাকেটটা কোথায় থাকে, এটা থাকে মেমোরিতে। আপাতত এটা পুরোপুরি না বুঝলে চলবে, বাট এটা মনে রাখবা যে আমরা যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ও কিন্তু মেমোরিতে একটা জায়গা বরাদ্দ রাখে বা একটা জায়গা ক্রিয়েট করে ওই ভেরিয়েবলের জন্য। আচ্ছা, এখন ভেরিয়েবল কিন্তু অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, ক্যারেক্টার। এটার মানে কি? মানে হচ্ছে আমরা কিন্তু সব এক বাকেটে সবকিছু রাখতে পারি না। যে বাকেটে আমরা শাকসবজি রাখবো সেই বাকেটে আমরা নিশ্চয় মাছ রাখবো না, বা যে বাকেটে পানি রাখবো সে বা যে বাকেটে আমরা শাকসবজি রাখবো ওই বাকেটে নিশ্চয় পানি রাখবো না। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম বাকেট ইউজ করি। জাভাতেও একই রকম। আমরা বিভিন্ন রকমের ডাটা টাইপের জন্য বা বিভিন্ন ধরনের জিনিসের জন্য বিভিন্ন ধরনের ডাটা টাইপ ইউজ করি এবং ওই ডাটা টাইপের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ভেরিয়েবল ক্রিয়েট করি। যেমন আমরা যখন পূর্ণ সংখ্যা, যেমন কারো বয়স কিন্তু পূর্ণ সংখ্যা, তখন আমরা ইউজ করবো হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা শুধুমাত্র কি হইতে পারবে, 1, 2, 3 এসব হইতে পারবে। এছাড়াও নেগেটিভ ভ্যালু হইতে পারে, যেমন -1, 0, -3 এরকম হইতে পারে। কিন্তু 1.5, 2.5 এটা কিন্তু হইতে পারবে না। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ফ্লট হচ্ছে আমরা যখন দশমিক বা ভগ্নাংশ কোনো মান রাখতে চাইবো, যেমন প্রাইস কিন্তু দশমিক হইতে পারে। যেমন 2.5 টাকা বা 3.5 টাকা, এগুলো কিন্তু কারেক্ট। ঠিক আছে? বা 1 টাকা। এটাও কিন্তু একটা ফ্লটের মধ্যে পড়ে। এটা কিন্তু 1.0 এভাবে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এটা ইন্টিজার বা এই পূর্ণ সংখ্যাটা কিন্তু তখন ভগ্নাংশ আকারে রাখা থাকবে। আচ্ছা, তারপর আসি স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং আসার আগে ক্যারেক্টার আসি। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল আলফাবেট বা ডিজিট এগুলা। যেমন মনে করো 0 বা এ, এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার। অর্থাৎ সিঙ্গেল আলফাবেট বলতে পারো বা সিঙ্গেল নাম্বার। মানে আমরা যখন একটা কি প্রেস করি, ঠিক আছে? আমাদের কিবোর্ডে যখন একটা কি প্রেস করি, যেই সিম্বলটা আসে এগুলো হচ্ছে এটা ক্যারেক্টার। এখন অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে কিন্তু স্ট্রিং। একটা জিনিস দেখো, একটা ক্যারেক্টার কিন্তু আমাদের জন্য খুব কাজের না, যেমন আই, এ, এম। কিন্তু যখন এই ক্যারেক্টার গুলোকে আমরা সমন্বয় করবো তখনই কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। যেমন আমাদের যে প্যারাগ্রাফ, এগুলো কিন্তু অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়, বা যে কোনো রচনা, ঠিক আছে, যে কোনো সাহিত্য, এগুলো হচ্ছে একটা ক্যারেক্টারের সমন্বয়। এখন জাভাতে আমরা এইসব ক্যারেক্টারের সমন্বয় কিভাবে লিখি? আমরা লিখি স্ট্রিং এর মাধ্যমে। স্ট্রিং এর জন্য আমরা লিখি হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আমরা যখন কিছু লিখবো, টাইপ করবো, তাহলে কিন্তু পুরোটা একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। হ্যালো ওয়ার্ল্ড মনে করো। তারপর এই কোটেশনটা এন্ড করলাম। তার মানে এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত এটা পুরোটা একটা স্ট্রিং। আর স্ট্রিং কি দেখো, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়। এই যে এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার। তার মানে আমরা এরকম ক্যারেক্টারের সমন্বয় রাখতে চাইলে আমরা কিরকম ডাটা টাইপ ডিক্লেয়ার করবো? স্ট্রিং। আচ্ছা, এখন দেখো ডাটা টাইপ বা ভেরিয়েবল ডিক্লেয়ারের নিয়মটা দেখো। প্রথমে আমি বলে দিব এটা কোন ধরনের ভেরিয়েবল। তারপরে বলবো এই ভেরিয়েবলের একটা নাম। কেন নাম দিব? কারণ আমি যদি নাম না দিই, আমি পরবর্তীতে এটার মান জানবো না, বা আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? যখন আমি ইন্ট এইচ দিব, কম্পাইলার যেটা করবে বা জাভা কম্পাইলার, সে একটা বাকেট ক্রিয়েট করবে যেটার নাম দিবে এইচ। আর এখানে কি রাখতে পারবে সে? তখন আমরা এখানে কি রাখতে পারবো? পূর্ণ সংখ্যা রাখতে পারবো। পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই যে পূর্ণ সংখ্যা রাখতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যখন ফ্লট প্রাইস এটা দেখবে, তখন সে কি করবে? তখন সে একটা বাকেট ক্রিয়েট করবে যেটার নাম হবে প্রাইস, আর ডাটা টাইপ কি হবে? ফ্লট হবে। এরকম বাকিগুলো সেম। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আমরা যদি কোডে যাই, মনে করো আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে যাচ্ছি এইজ, যেটা হবে পূর্ণ সংখ্যা। এভাবে আমি ডিক্লেয়ার করলাম, এটাকে বলে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। অর্থাৎ আমি কিন্তু এখন এই ভেরিয়েবলে কোনো কিছু স্টোর করি নাই, আমি জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম যে এই নামের একটা ভেরিয়েবল আছে। আচ্ছা, আমি চাইলে এরপর এই ভেরিয়েবল একটা জিনিস রাখতে পারি, এজ ইকুয়াল 20। তার মানে আমার একটা বাকেট ক্রিয়েট করলো কম্পাইলার, যে বাকেটের নাম হচ্ছে এইজ, বা একটা বাকেট বা একটা পাত্র। ওই পাত্রে বা ওই বাকেটে আমি এখন কি রাখলাম? 20 রাখলাম। ঠিক আছে? তার মানে এখন এখানে কি আছে? 20 আছে। তারপর আমি চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার নিয়ম কি? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন, কি দিলাম? এইচ দিলাম। আচ্ছা, এখন এত বড় কিওয়ার্ড মনে রাখে আমরা জাস্ট সাউটও দিতে পারি। সাউট দিয়ে যদি আমরা ট্যাব বা এন্টার দিই, তাহলে কিন্তু এটা পুরোটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, দেখো আমি যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন এইচ দিব, তখন কিন্তু এই এইজ এর ভ্যালুটা প্রিন্ট হবে। এইজ এর ভ্যালু কি? এইজ এর ভ্যালু হচ্ছে 20। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। এই যে ইন্ট এইজ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, একই নামে কিন্তু আমরা একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করতে পারবো। তার মানে কি? আমি যদি আবার ডিক্লেয়ার করতে যাই ফ্লোট এইজ, এটা কিন্তু আমাকে এরর দিবে।
ঠিক আছে? এই যে এখানে একটা নিচে কিন্তু লাল দাগ দেখতে পাচ্ছ, এখানে কি এরর দিচ্ছে? আমরা যদি এটা হোভার করি তাহলে দেখতে পারবো যে ভেরিয়েবল এজ ইজ অলরেডি ডিফাইন্ড ইন দ্য স্কোপ। স্কোপ জিনিসটাকে এটা আমরা পরে দেখবো, বাট এখানে দেখো ইজ অলরেডি ডিফাইন্ড, অর্থাৎ এজ ভেরিয়েবলটা আমরা কিন্তু অলরেডি ডিফাইন করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু ইন্ট, এটা ফ্লোট, ঠিক আছে, ভিন্ন ডাটা টাইপ, তো নাম তো কি? এটার কারণ কি? কারণ হচ্ছে কম্পাইলার একই বাকেট, একই নামে দুইটা বাকেট ক্রিয়েট করতে পারবে না। কারণ তুমি যখন একটা বাকেটের নাম এইচ দিবা, আরেকটা বাকেটের নামও এইচ দিবা, তাহলে তুমি এইচ দিয়ে আসলে কোন বাকেটকে মিন করতেছো এটা কিন্তু কম্পাইলার বুঝবে না। ঠিক আছে, তাই এরর দিবে। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবলের ডিক্লারেশন একবারই করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়াল সাইনের মাধ্যমে ভেরিয়েবলের বিভিন্ন মান সেট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি জাভাতে কিভাবে ইনপুট নিতে হয়। আচ্ছা, জাভাতে তো আমরা আউটপুট কিভাবে দিতে হয় দেখলাম, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। তাহলে ইনপুট কিভাবে নিব? জাভাতে ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে আমাকে একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, স্ক্যানার অবজেক্ট কি এগুলো আমরা পরবর্তীতে আরো ব্যাখ্যা করবো। তার আগে দেখো, এই স্ক্যানার বা এই ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা লাইব্রেরি অ্যাড করতে হয়। ঠিক আছে? লাইব্রেরি জিনিসটা কি? লাইব্রেরি জিনিসটা হচ্ছে এক্সটার্নাল ফাংশন বা বাইরের কোনো ফাংশন, যেগুলো দিয়ে আমরা আমাদের প্রোগ্রামে কিছু কাজ করায় নিতে পারবো। তো জাভাতে কিছু ফাংশন লেখা আছে, ইনবিল্ট ফাংশন, যেগুলো আমরা ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি। যেমন ফাংশন অ্যাড করার নিয়মটা কি? সবার উপরে যাব ক্লাসের, এখানে কিছু স্পেস দিব, এরপর আমরা দিব ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে আমরা একটা বাইরের লাইব্রেরি ইউজ করতেছি, তারপরে কি জাভা ডট, আচ্ছা এখানে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে, এটা কিন্তু ইন্টেলিজেন্ট আইডিটাই দিচ্ছে ওরা, এটা কিন্তু খুবই স্মার্ট। আচ্ছা, দেখো কি দিচ্ছে, সাজেশনটা কিন্তু কারেক্টলি দিচ্ছে। তারপরে দেখো কি, আমরা কোন লাইব্রেরিটা ইনক্লুড করবো, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। আপাতত এটা মনে রাখতে পারো যে আমরা যখন ইনপুট নিতে যাবো আমরা এই লাইব্রেরিটা ইনক্লুড করবো। আচ্ছা, এই লাইব্রেরিটা ইনক্লুড করার পর আমাদের এই স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্ক্যানার ইকুয়াল, এটার সিনট্যাক্স হচ্ছে এরকম, প্রথমে থাকবে ক্লাসের নেম স্ক্যানার, তারপর হচ্ছে অবজেক্টের নেম স্ক্যানার, তারপরে সমান ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আচ্ছা, আপাতত এটা জাস্ট তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি যে লাইন বাই লাইন বোঝা লাগবে এখনই, এটা কিন্তু এরকম না। এটা আমরা পুরোপুরি এখন চাইলেও বুঝতে পারবো না। আমাদের এটার জন্য কিন্তু ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি লাগবে, আহ, ধারণা লাগবে, আইডিয়া লাগবে। এবং সামনে কোর্সে যখন আমরা এটা ক্লিয়ার করবো তখন আমি ইনশাআল্লাহ এটা পুরোপুরি বুঝাই দিব। আচ্ছা, এখন আসি আমরা স্ক্যানার অবজেক্টটাকে ইউজ করে কিভাবে ইনপুট নিতে পারি। আচ্ছা, এই প্রিন্ট ফাংশন, প্রিন্টটা কেটে দিই। এখন দেখো, তুমি যদি ইনপুট নিতে চাও তোমাকে যেটা করতে হবে, এই স্ক্যানারটা কিছু ফাংশন কল করতে হবে। যেমন তুমি যদি একটা লাইন বা একটা স্ট্রিং ইনপুট নিতে চাও তখন দিবা ডট নেক্সট লাইন, যখন একটা ইন্টিজার ইনপুট নিতে যাবে তখন দিবা ডট নেক্সট ইন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা টেস্ট করে দেখি। আচ্ছা, মনে করো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা একটা ইন্টিজার ইনপুট নিব বা একটা ইউজার থেকে এটা তার নাম ইনপুট নেবো। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করি। স্ট্রিং এটা হচ্ছে ডাটা টাইপ, ডাটা টাইপটা কি স্ট্রিং, এবং ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে নেম। তাহলে এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল। আমরা চাইলে হ্যাঁ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা যেটা করব, এই নেমে কিন্তু কি নিব, ইনপুট নিব। তাহলে নেম ইকুয়াল, ইকুয়াল মানে কি, এই ইকুয়াল সাইনটা মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার মানে হচ্ছে ডান দিকে যে মানটা আসবে, আবার বলি, ডানে যে মানটা আসবে এটা আমরা বামে যে ভেরিয়েবল বা বাস্কেট আছে ওইখানে রাখবো। কম্পাইলার এই কাজটা করবে, সে ডানে যে মানটা পাবে এই সমান চিহ্নের, সেটা সে বামে রেখে দিবে, অর্থাৎ নেম ভেরিয়েবলে রেখে দিবে। আচ্ছা, এখন আমরা কিভাবে ইনপুট নিতে পারি, আমরা যেটা করব, স্ক্যানার ডট নেক্সট লাইন দিব। নেক্সট লাইন দেওয়া মানে কি, আহ, আচ্ছা, নেক্সট লাইন দিলে কি হবে, নেক্সট লাইন দিলে আমরা যে লাইনটা এখানে টার্মিনালে ইনপুট দিব তারপরে যখন এন্টার দিব সেটা কিন্তু নেমে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি ইনপুট দিলাম সেটা কিভাবে দেখতে পারি, আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দিব নেম। আচ্ছা, চলো এই প্রোগ্রামটা রান করে দেখি। আচ্ছা, এই প্রোগ্রামটা যদি আমরা রান দিই আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আমাদের এখানে আসলে ইনপুট চাচ্ছে, কিন্তু কিভাবে বুঝবো যে ইনপুট চাচ্ছে, এই দেখো আমাদের কার্সরটা কিন্তু কি করতেছে, ব্লিঙ্ক করতেছে। কার্সর ব্লিঙ্ক মানে হচ্ছে টার্মিনাল আমাদের থেকে ইনপুট চাচ্ছে। এই যে এই কার্সরটা, এখানে যে কার্সরটা আছে আমার মাউস পয়েন্টারে, এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, তার মানে আমাদের কাছে কি চাচ্ছে, ইনপুট চাচ্ছে। আমরা যদি নাম দিই, মনে করো আমার নামটা দিই জোনায়েদ মহিউদ্দিন, এটা কিন্তু প্রিন্ট করবে, যে জোনায়েদ মহিউদ্দিন প্রিন্ট করলো, এটা আমার ইনপুট ছিল। আর এটা হচ্ছে প্রিন্ট করছে, জাভার কম্পাইলার এটা প্রিন্ট করছে। কিভাবে কাজ করলো আরেকবার দেখি জিনিসটা। দেখো, আমরা একটা জাভা লাইব্রেরি ইনক্লুড করছি এবং এই জাভা লাইব্রেরিতে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই দুইটা লাইন জাস্ট মুখস্থ করে ফেলতে পারো বা মনে রাখতে পারো আপাতত, যে এভাবেই আমাদের এগুলো সেট আপ করা লাগবে। কিভাবে ইউজ করবো সেটাও দেখো।
স্ট্রিং নেম, একটা নেম ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং এই নেম ভেরিয়েবল আমি কি নিছি, একটা ইনপুট নিছি। কিভাবে নিছি? ইনপুট নেওয়ার সিস্টেম স্ক্যানার ডট নেক্সট লাইন। নেক্সট লাইন দিয়ে কিন্তু আমরা একটা লাইন ইনপুট নিই বা একটা স্ট্রিং ইনপুট নিই। বুঝতে পারছি? যতক্ষণ না আমি এটা দিব না ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকবে। আচ্ছা, তারপর আমি এটা প্রিন্ট করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ডিক্লেয়ার করছি এক লাইনে আর ইনিশিয়ালাইজ বা ভ্যালু অ্যাসাইন করছি আরেক লাইনে। এগুলো কিন্তু চাইলে এক লাইনেই করা যায়, মানে আমি চাইলে এখানেই দিয়ে দিতে পারি, এই যে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এবার আসি আমরা কিভাবে একটা ইন্টিজার ইনপুট নিতে পারি। আচ্ছা, তার আগে দেখো এখানে কিন্তু যখন ইনপুট চাচ্ছিল আমাদের কাছে টার্মিনালে, আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে আমাদের কাছে ইনপুট চাচ্ছে। ঠিক আছে, আমরা এটা কিভাবে বুঝতে পারি? আমরা তার আগে একটা প্রিন্ট করতে পারি যে এন্টার ইওর নেম, তাহলে কিন্তু আমাদের কাছে চাইবে। আর আমরা এখানে কি বলতে পারি? ওয়েলকাম, মানে ওয়েলকাম জানাতে পারি যখন তার নামটা দিবে, ওয়েলকাম, এই যে। আচ্ছা, তারপরে মনে করো আমাদের একটা ইন্টিজার ভেরিয়েবল নেওয়া লাগবে, মানে তার বয়সটা জিজ্ঞেস করবো, এন্টার ইওর এজ, তাহলে এই মেসেজটা কি করবে? প্রিন্ট করবে। আমরা এরপর কি নেব? ইনপুট নিব, ইন্ট এজ ইকুয়াল স্ক্যানার ডট নেক্সট। ইন্ট দিব হচ্ছে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, তার মানে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য দিব হচ্ছে নেক্সট লাইন স্ক্যানার ডট। আমরা কি দিলাম? জোনায়েদ মহিউদ্দিন। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এজটা চাচ্ছে, আমরা যদি এজটা দিই মনে করো 20, ওকে, তাহলে কি ইউর এজ ইজ 20, এটা কিন্তু প্রিন্ট করলো। তাহলে এই লাইনে কি নিল? এজ ইনপুট নিল, আর এই লাইনে কি নিল? নামটা ইনপুট নিল। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ইনপুটটা যদি ক্লিয়ার হয়, আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে লাস্টে একটা লাইন রাখবো আমরা, সেটা হচ্ছে স্ক্যানারটা আমরা ক্লোজ করে দিব। আমরা যেটা দিয়ে ইনপুট নিছি ওই স্ক্যানারটা আমরা ক্লোজ করে দিব, এই অবজেক্টটা আমরা কি করব? ক্লোজ করে দিব। আচ্ছা, এটা হচ্ছে ফরম্যাট। এই প্রথম লাইন আর এই শেষ লাইন এগুলো কিন্তু সবার জন্য সেম, এই ইম্পর্টেন্ট লাইনটাও সেম। জাস্ট বাকি কাজটুকু আমরা যখন ইনপুট নিব এইভাবে নিব, স্ক্যানার ডট নেক্সট ইন লাইন, স্ক্যানার ডট নেক্সট ইন্ট। আচ্ছা, এবার আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে আমরা কিছু অপারেটর দেখতে পাচ্ছি। জাভাতে আমরা অপারেটরের মাধ্যমে বিভিন্ন অপারেশন করে থাকি। যেমন এখানে এক ধরনের অপারেটর দেওয়া আছে এরিথমেটিক অপারেটর, যেটা দিয়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ করি। যেমন এই যে এটা দিয়ে আমরা যোগ করি, এটা হচ্ছে প্লাস সাইন, এটা হচ্ছে মাইনাস, এটা দিয়ে আমরা বিয়োগ করি। আর এটা কিন্তু গুণের সাইনের মতো না, কিন্তু অ্যাস্টেরিস্ক, আ এটা দিয়ে আমরা হচ্ছে গুণ করি। জাভাতে বা মেক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে কি করে থাকি? গুণ করে থাকি। তার মানে আমরা যদি দুটো ভেরিয়েবল গুণ করতে চাই, এ আর বি, আমরা কি দিব? এ স্টার বা অ্যাস্টেরিস্ক বি। আর যদি আমরা ডিভিশন করতে চাই তাহলে স্ল্যাশ, এই যে এ ডিভাইডেড বাই বি ব্যাকস্ল্যাশ। তাহলে এ ডিভাইড বাই বি এভাবে দিব, এ স্ল্যাশ বি। আচ্ছা, এগুলো গেল এরিথমেটিক অপারেটর। এগুলো দিয়ে আমরা কিভাবে যোগ বিয়োগ করতে পারি তার একটা এক্সাম্পলে আসি। মনে করো আমাদের কাছে দুইটা ভেরিয়েবল আছে, ইন্ট এ, আমরা এ নাম দিতে পারি অথবা ভেরিয়েবল এ এবার নাম দিতে পারি, যা ইচ্ছা নাম দিতে পারি। ইন্ট এ ইকুয়াল দিলাম মনে করো 20, আর ইন্ট বি ইকুয়াল দিলাম 10। ঠিক আছে, এখন আমরা এখানে কিছু অপারেশন করব। কি কি অপারেশন? আচ্ছা, এই উপরের অংশগুলা বাদ দিয়ে দিই, এগুলা ইনপুট নিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আহ এই দুটা ভেরিয়েবল যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দেখতে পারি। এই দুটা ভেরিয়েবল যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। আচ্ছা, আমরা চাইলে ডিরেক্টলি কিন্তু যোগটাকে ডিরেক্টলি এভাবে আউটপুট দিতে পারি, এই যে a প্লাস বি। অথবা চাইলে যোগটাকে আগে একটা ভেরিয়েবলে রাখতে পারি, যেমন সাম, একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সাম, ওখানে যোগটাকে রাখতে পারি, যোগফলটাকে, তারপর এটাকে প্রিন্ট করতে পারি, তাহলে সাম। আমরা কিন্তু দুটো উপায় আছে, আমরা সরাসরি যোগ করে প্রিন্ট করতে পারি অথবা যোগফলটাকে ভেরিয়েবলে রেখে তারপরে প্রিন্ট করতে পারি। তাহলে এই যে কি আউটপুট আসলো? 30 30, কারণ দুইবার প্রিন্ট করছে। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, তারপর মনে করো আমরা চাইলাম যে যোগ করলাম, এবার আমরা গুণ করব। তাহলে গুণ করতে হলে মাল্টিপ্লিকেশন। গুণ কিভাবে করে? অ্যাস্টেরিস্ক বি। তাহলে এটা প্রিন্ট করলে কি হবে? মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমরা মাল্টিপ্লিকেশন ভেরিয়েবল এখন প্রিন্ট করলাম, তাহলে কি আসা উচিত? 10। এখানে এর জায়গায় কি বসাবে কম্পাইলার? যখন তত এই লাইনটা এক্সিকিউট করবে 20 বসাবে, আর বি এর জায়গায় কি বসাবে? 10 বসাবে। তাহলে 20 বা 20 মাল্টিপ্লাইড বাই 10 ইজ 200 বা 200। তার মানে আমাদের এখানে আউটপুট কি আসা উচিত? 200 আসা উচিত। আচ্ছা, রান দিয়ে দেখি। এই যে 200 আসছে। আচ্ছা, এরপরে আসি ভাগে আসি। ভাগটা একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলি? মনে করো ইন্ট ডিভিশন, আমি দিলাম কি? এ ডিভাইডেড বাই বি। তারপর আমি এটা আউটপুট দিলাম যে ডিভিশন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি ডিভিশন ভেরিয়েবলটা আউটপুট দিলাম। আমি যদি এটা এখন রান দিই, কি আসা উচিত?
এ ভাগ বি অর্থাৎ 20/10, তাহলে কি আসা উচিত? 2 আসা উচিত। আচ্ছা, 2 আসছে, পারফেক্টলি কারেক্ট। কিন্তু আমি যদি এখন এ এর মানটা একটু চেঞ্জ করে দিই 25 দিই, এখন বলো তো কি আসা উচিত? 25। যখন কম্পাইলার এই লাইনে আসবে তখন কি দেখবে? 25/10, তাহলে আউটপুট আসা উচিত 2.5 বা 2.5, তাই না? একটা ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা, 2 আসছে, তাও 2 আসছে, এখনো 2 আসছে। এটা কি আসা উচিত? না, এটা কিন্তু আসা উচিত না। এটা আসলো কেন? কারণ আমরা কিন্তু ডিভিশনটা করছি ঠিক আছে, কিন্তু এটাকে রাখছি কিসে? একটা ইন্টিজারে রাখছি। অর্থাৎ ও কিন্তু কিসে কনভার্ট হয়ে গেছে? একটা ইন্টিজারে কনভার্ট করে ফেলছে। ইন্টিজারে কনভার্ট করাতে যেটা হয়েছে, 2.5 এর আমাদের যেই ভগ্নাংশ ভেরিয়েবলটা ছিল, আহ, ভগ্নাংশ মানটা আসছে এই যে a ডিভাইডেড বাই বি ছিল, আমরা এখানে কি দিছি? 25/10, তাহলে আমরা কি পাই? 2.5। এখন আমরা এটা কোন বাকেটে রাখার ট্রাই করতেছি? ইন্টিজারের একটা বাকেট যেটা হচ্ছে ডিভিশন, সেটাতে রাখার ট্রাই করতেছি। ও যেটা করবে এই দশমিক পার্টটা জাস্ট ফেলে দিবে, ডিসকার্ড করে দিবে। তাহলে কি থাকে? 2 থাকে। তো আমরা কি পাইলাম? 2 পাইছি। বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের জন্য একটা আহ, অনাকাঙ্ক্ষিত ফলাফল। বুঝতে পারছি? আমরা কিন্তু এরকম কোনো রেজাল্ট চাই না, আমরা কিন্তু 2 চাই নাই, আমরা চাইছিলাম 2.5। তাহলে আমরা এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? আমরা জাস্ট এই ইন্টিজার ভেরিয়েবলটা চেঞ্জ করে, ইন্টিজার ডাটাটা চেঞ্জ করে ডাবল করে দিই। যদি ডাবল করে দিই তাহলে কি আউটপুট পাচ্ছি দেখি? এই যে 2.0 আসছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে এ বি দুইটা কিন্তু ইন্টিজার, যখন দুইটা ভাগ দিব তাদের রেজাল্টটাও কিন্তু কিসে আনার ট্রাই করবে? ইন্টিজার আনার ট্রাই করতে হবে করবে। আমরা যেটা করতে পারি, এই ইন্টিজার ভেরিয়েবল গুলাকে এ বি কে ডাবলে কনভার্ট করতে পারি, বা ভগ্নাংশে কনভার্ট করতে পারি, ভগ্নাংশ ডাটা টাইপে কনভার্ট করতে পারি। এখন যদি আমরা রান দিই, আচ্ছা এখানেও কিন্তু আমাদের কি এরর দিচ্ছে। এখানে এরর দেওয়ার কারণ কি? দুইটা ডাবল আমরা যোগ করতেছি কিন্তু রাখতেছি কিসে? ইন্টিজারে। তাহলে এগুলো আমাদের চেঞ্জ করা লাগবে, ডাবল। আচ্ছা, এভাবে আসলে সবগুলা ভেরিয়েবলের ডাটা টাইপ চেঞ্জ না করে টাইপ কাস্টিংও করা যায়, যেটা আমরা পরে দেখবো। আপাতত এখন দেখি রান দিলে কি আসে। এখন দেখো 2.5 আসছে, আমাদের কারেক্ট আউটপুটটা আসছে, এবং এগুলো কিন্তু কিসে কনভার্ট হচ্ছে? ডাবলে কনভার্ট হচ্ছে। এই যে 0.0 আসছে, অর্থাৎ একটা ভগ্নাংশ। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি এরিথমেটিক অপারেশন। এবার আসি হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশনে। কন্ডিশনাল এক্সপ্রেশনে যাওয়ার আগে আমরা কন্ডিশনাল এক্সপ্রেশন, আচ্ছা এখানে কেউ কি কোনো প্রশ্ন করতেছো? আচ্ছা, কন্ডিশনাল এক্সপ্রেশনে যাওয়ার আগে আমরা কন্ডিশনাল এক্সপ্রেশনের কিছু এভরিডে প্রতিদিনের কিছু উদাহরণ দেখি। সিম্পলি যদি বলি, কন্ডিশনাল এক্সপ্রেশন হচ্ছে এমন এক্সপ্রেশন বা এমন কোনো প্রশ্ন যেটা তুমি হ্যাঁ না উত্তর দিতে পারবা। তো বিস্তারিত কোনো ব্যাখ্যা না, কোনো রচনা না, জাস্ট হ্যাঁ না উত্তর। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি খিদা লাগছে, তুমি কি উত্তর দিবা? হ্যাঁ অথবা না। ঠিক আছে? এটা কিন্তু কোনো বিস্তারিত উত্তর দিতে পারো, কিন্তু তুমি কিন্তু সিম্পলি কি উত্তর দিতে পারো? হ্যাঁ অথবা না। অথবা কেউ যদি জিজ্ঞেস করে আজকে কি স্কুলে গেছিলা, তো তুমি কি উত্তর দিবা? হ্যাঁ অথবা না। কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কেমন আছে, এটার কি উত্তর হ্যাঁ অথবা না হইতে পারে? না, এটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হয় না। তার মানে এটা কি না? ইয়েস নো কোয়েশ্চেন না, বা এটা কোনো কন্ডিশনাল এক্সপ্রেশন না। তার মানে যে উত্তরটা, যে প্রশ্নের উত্তরগুলো আমরা জাস্ট দুইটা ওয়ার্ড বা হ্যাঁ না দিয়ে দিতে পারবো, সেগুলো হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। আচ্ছা, যেমন জাভাতেও কিন্তু আমরা কন্ডিশনাল এক্সপ্রেশনের কাজটা করতে পারি। অর্থাৎ এমন কোন এক্সপ্রেশন যেটার রেজাল্ট শুধুমাত্র দুইটা আসবে, ট্রু অথবা ফলস, হ্যাঁ অথবা না এর মতো। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই কাজগুলো আমরা জাভাতে কিভাবে অ্যাচিভ করবো? আমরা তো আর জাভাতে লিখতে পারবো না যে আর ইউ হাংরি অথবা ইজ টু নাম্বার ইকুয়াল, এভাবে লিখতে পারবো না। ইংলিশে আমরা লিখতে পারবো না, আমাদেরকে জাভার কিছু সিনট্যাক্স ফলো করা লাগবে। আচ্ছা, কন্ডিশনাল এক্সপ্রেশনের জন্য জাভাতে কি কি অপারেটর আছে সেগুলো দেখি আগে। দুইটা ইকুয়াল সাইন। দুইটা ইকুয়াল সাইন মানে হচ্ছে ইকুয়াল টু, মানে দুইটা ভেরিয়েবল সমান কিনা এটা চেক করার জন্য আমরা দুইটা ইকুয়াল সাইন অথবা ইকুয়াল ইকুয়াল সিম্বলটা ইউজ করি। আচ্ছা, তারপর দুইটা ভেরিয়েবল সমান না কিনা চেক করার জন্য আমরা আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক তারপরে ইকুয়াল সাইন এটা ইউজ করি। অর্থাৎ এটাতে আমরা কি চেক করি? এটাতে আমরা চেক করি যে দুইটা ভেরিয়েবল সমান না কিনা। মনে করো এ বি দুইটা ভেরিয়েবল আছে, আমরা জানতে চাচ্ছি যে এ বি সমান কিনা, তাহলে ইউজ করবো হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল পি। একটা ইকুয়াল দিলে কিন্তু কাজ করবে না, তখন কিন্তু অ্যাসাইন করে বসে থাকবে। আর যদি সমান না কিনা চেক করতে চাই, তখন কিন্তু আমরা এ এক্সক্লেমেশন ইকুয়াল বি দিব। আচ্ছা, এরকম আরো কিছু অপারেটর আছে, যেমন গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে আমি যখন এ গ্রেটার দেন বি দিব, এটা তখনই ট্রু রিটার্ন করবে যখন এ বি এর চেয়ে বড় হবে। আর এটা কখন ট্রু রিটার্ন করবে? যখন এ আর বি ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে।
আর এটা কখন ট্রু দিবে বা হ্যাঁ দিবে, যখন এটা দুজন সমান হবে না। তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে, মনে করো আমি 5 নিলাম এতে আর বিতে নিলাম 10। আচ্ছা, আমি যদি মাঝখানে ইকুয়াল সাইন দিই, এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা কিন্তু ফলস হবে, কারণ আমার এই অপারেটরের মানে কি, অপারেটরের মানে হচ্ছে যে দুজন সমান। কিন্তু আসলে কি দুজন সমান না, সমান না। তাহলে এখানে কি আউটপুট আসবে, এখানে কি রিটার্ন করবে, এটা এটা ফলস রিটার্ন করবে। কিন্তু আমি যদি এটা দিতাম 5 > 2, এইটা দিলাম মনে করো, এটা মানে হচ্ছে যে এই বামের সংখ্যাটা বড়। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এই যে যেদিকে খোলা মুখ থাকবে খোলা মুখের দিকে বড় থাকবে, ঠিক আছে। তার মানে এই যে 5টা কিন্তু কি হইতে হবে, বড় হইতে হবে। এখানে কিন্তু 5টা আসলেই বড়। তার মানে এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু। আচ্ছা, আমরা যদি কন্ডিশনাল এক্সপ্রেশনটা করে দেখি। আচ্ছা, আমরা যদি এটা রান দিই, দেখো আমরা কি দিছি, আমরা একটা জিনিস প্রিন্ট দিছি 5 > 2। এটা কি দিছে আমাদেরকে, ট্রু দিছে। এটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, অর্থাৎ এমন কিছু জিনিস যেটা আমরা কি এক কথায় প্রকাশ করতে পারবো, বা হ্যাঁ নাতে, এক কথায় না, মানে দুটো ওয়ার্ডে প্রকাশ করতে পারবো, হ্যাঁ না, ট্রু ফলস এভাবে। যেমন ট্রু মানে কি, হ্যাঁ, অর্থাৎ 5 কি 2 এর চেয়ে বড়, হ্যাঁ 5 2 এর চেয়ে বড়। যেমন আমরা যদি এখানে প্লাস দিতাম, তাহলে কিন্তু এটা কোনো কন্ডিশনাল এক্সপ্রেশন থাকতেছে না, কারণ 5 আর যোগ 2 7। এটা কিন্তু কোনো হ্যাঁ না প্রশ্নের উত্তর না। আচ্ছা, এখন চাইলে আমরা এখানে ইকুয়াল ইকুয়াল দিতে পারি। ইকুয়াল ইকুয়াল মানে কি, সমান কিনা, অর্থাৎ এই দুটো যদি সমান হয় তখন ট্রু দিবে বা সত্য, আর যদি সমান না হয় তখন কিন্তু কি মিথ্যা। আচ্ছা, আমরা যদি রান দিই, এই যে ফলস, কেন ফলস? কারেক্ট, কারণ 5 আর 2 কিন্তু কি না, সমান না। আচ্ছা, আমরা যদি এখন দুই পাশে 5 দিই, তাহলে কিন্তু কি আসা উচিত, ট্রু আসা উচিত। আচ্ছা, এখন যদি রান দিই, ট্রু আসছে। আচ্ছা, তোমরা চাইলে এভাবে এইখানে এই চার্টে যা যা কম্পারিজন অপারেটর দেওয়া আছে সবগুলো টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি আরো একটা টেস্ট করে দেখি, যেমন 5 > 1। এই সিম্বলটার মানে কি, এই সিম্বলটার মানে হচ্ছে বাম পাশে যে সংখ্যাটা আছে, আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল না, লেস দেন ইকুয়ালটাই দেখে এক্সাম্পল, লেস দেন ইকুয়াল, এটা মানে কি, বাম পাশে যে সংখ্যাটা আছে এটা ডান পাশের সংখ্যার চেয়ে ছোট হবে অথবা সমান হবে, তখন কি হবে, ট্রু রিটার্ন করবে বা হ্যাঁ রিটার্ন করবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন কি এটা ট্রু? আচ্ছা, এই সিম্বলটার মানে কি বলছিলাম, হয় ছোট অথবা সমান। এখন দেখো 5 5 এটা কিন্তু সমান, তাহলে কি রিটার্ন করা উচিত, ট্রু রিটার্ন করা উচিত, তাহলে ট্রু রিটার্ন করছে। আচ্ছা, এখন যদি 5-এর জায়গায় আমি 6 দিই, এখন কি রিটার্ন করা উচিত, একটু ভেবে দেখো। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, মানে বাম পাশের সংখ্যাটাকে ডান পাশের চেয়ে ছোট অথবা সমান হইতে হবে। কিন্তু বাম পাশের সংখ্যাটা কিন্তু ছোটও না অথবা সমানও না, এটা কিন্তু বড়। তাহলে এটা কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। আচ্ছা, ডান পাশে যদি এখন ছোট একটা সংখ্যা দিই 2, এটা কি রিটার্ন করবে, এটা কিন্তু ট্রু রিটার্ন করবে। কেন ট্রু রিটার্ন করবে আশা করি বুঝতে পারছো, কারণ বাম পাশের সংখ্যাটা কিন্তু ডান পাশের সংখ্যার চেয়ে ছোট। আচ্ছা, আমরা কিন্তু এভাবে বিভিন্ন জিনিস চেক করতে পারবো যে আসলে একটা ভেরিয়েবল বড় কিনা, ছোট কিনা বা সমান কিনা, ঠিক আছে। আচ্ছা, যেটা আমাদেরকে ট্রু ফলস রিটার্ন করবে। আচ্ছা, এবার আসি, এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন দুইটা ভেরিয়েবল ইকুয়াল কিনা। এইটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, এটা আমরা জাভাতে কিভাবে লিখতে পারি, এ ইকুয়াল ইকুয়াল বি, একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল, এটা আইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। এরকম আরো কিছু এক্সাম্পল এখানে আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসি, আহ এখন এখন পর্যন্ত যদি সব বুঝে থাকো, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, যদি কেউ কোনো কিছু বুঝে না থাকো আর কি। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা সামনে যাই, কন্ডিশনালস আসি। কন্ডিশনালস কি, কন্ডিশনালস হচ্ছে শর্ত, মানে আমি কোন একটা কাজ করব যদি আমার শর্তটা ফুলফিল হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রোগ্রামিং এর বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই বেসিক একটা জিনিস, ঠিক আছে। আমরা যদি সবসময় লিনিয়ারলি সব কাজ করে যাই, যে যেটা লিখবো সেটাই হবে, তাহলে কিন্তু আমাদের কোনো কি আসতেছে না, কন্ট্রোল আসতেছে না কোডের উপর। আমরা চাচ্ছি কন্ট্রোল করতে, যে যখন এই শর্তটা ফুলফিল হবে তখন এটা করো, যদি এটা হয় তাহলে এটা করো, ঠিক আছে। এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, জাভাতে আমরা এটা অ্যাচিভ করছি হচ্ছে ইফ এর মাধ্যমে। অর্থাৎ আমরা যখন এভাবে লিখবো ইফ, এভাবে একটা ফার্স্ট ব্রেকেট দেবো, এটা হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা এভাবেই ফলো করা লাগবে এবং এভাবে লিখতে হবে, ইফ, সব ছোট হাতের ইফ, তারপর একটা ফার্স্ট ব্রেকেট, এইখানে মাঝখানে লিখবো হচ্ছে কন্ডিশনটা, তারপর ফার্স্ট ব্রেকেটটাকে শেষ করবো, তাহলে এই যেভাবে ইফ, এখানে একটা কি থাকবে, কন্ডিশন থাকবে, এই জায়গায় একটা কন্ডিশন। কন্ডিশনটা কি হতে পারে, কন্ডিশনটা হবে কন্ডিশনাল এক্সপ্রেশন গুলো যেগুলো আমরা আগে দেখছি, ঠিক আছে। যেমন কন্ডিশনাল অপারেটর দিয়ে দুইটা ইকুয়াল সাইন, নট ইকুয়াল, আচ্ছা এটা আমরা কোডে গেলে আরো বিস্তারিত দেখবো, আপাতত সিনট্যাক্সটা দিকে, তারপরে এই ফার্স্ট ব্রেকেটটা কি হবে, শেষ হবে, তারপর একটা সেকেন্ড ব্রেকেট দিব,
এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছি, যে ইফ যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এটা যদি কি হয়, ট্রু হয়, তখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সব রান দিব। যেমন মনে করি এখানে কিছু থাকতে পারে, এখানে কিছু থাকতে পারে, এটা সব রান দিব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব। বুঝতে পারছি? এভাবেই হবে। তাহলে চলো একটা এক্সাম্পল দিই। আচ্ছা, মনে করো আমরা চাচ্ছি যে আমাদের একটা ভেরিয়েবল থাকবে টেম্পারেচার বা তাপমাত্রা, এটা যখন 30-এর চেয়ে বেশি হবে আমরা আউটপুট দিব যে খুবই গরম বা টু হট। ঠিক আছে? বা ইন্ট, মনে করো টেম্প, টেম্প দিয়ে আমরা টেম্পারেচার বোঝাচ্ছি, বা পুরোটা লিখতে পারি টেম্পারেচার ইকুয়াল, মনে করো 40 দিলাম, যে এখন বর্তমান তাপমাত্রা কত, 40। এটা আমরা একটা ভেরিয়েবলে রাখলাম। এখন আমরা একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, কন্ডিশনাল ইউজ করব, মানে ইফ ইউজ করব। কেন ইফ ইউজ করা লাগতেছে? আমরা কিন্তু চাচ্ছি যে সাউথ, এই যে দি টেম্পারেচার ইজ টু হাই, মানে এখন তাপমাত্রাটা খুব বেশি, এটা প্রিন্ট করবে। এখন দেখো আমরা যদি এটা রান দিই, আমাদের টেম্পারেচার যাই হোক, এটা কিন্তু অলওয়েজ কি হবে, প্রিন্ট হবে, দি টেম্পারেচার ইজ টু হাই। এখন দেখো 20 ডিগ্রি সেলসিয়াস ধরে নেই, মনে করো এটা ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস কিন্তু খুব বেশি না, এটা কিন্তু কম বলা যায়, তাও কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে এই স্টেটমেন্টটা তখনই প্রিন্ট হবে যখন এই টেম্পারেচারটা একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হবে, মনে করো 30 বা 40, 30 বা 40। ঠিক আছে? আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? আমাদের একটা ইফ কন্ডিশন লেখা লাগবে। ইফ টেম্পারেচার এখন গ্রেটার দেন দিব না লেস দেন দিব। দেখো আমরা কাকে বড় হবে সেটা চাচ্ছি, তাপমাত্রা কার চেয়ে বড় হবে, 30-এর চেয়ে। তাহলে এভাবে লিখবো। এভাবে লিখে আমাদের কি শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? এই লাইনটা আপাতত কেটে দিই। আচ্ছা, এই যে এই যে এভাবে দিলাম। এইটা হচ্ছে আমাদের ইফ এর স্ট্রাকচার। প্রথমে আই এফ ইফ থাকবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, তারপর মাঝখানে থাকবে এই জায়গায় কন্ডিশনটা থাকবে, এই জায়গায় কি থাকবে, কন্ডিশন, যে কন্ডিশন, কন্ডিশনটা এই জায়গায় থাকবে। এক্ষেত্রে কন্ডিশনটা কি, একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। কন্ডিশনাল এক্সপ্রেশনে কি থাকে, কন্ডিশনাল অপারেটর থাকে বা কম্প্যারিজন অপারেটর থাকে। কি কি, গ্রেটার দেন, লেস দেন, বা সমান কিনা। আচ্ছা, যেমন আমরা যদি গ্রেটার দেন 30 দিই, তার মানে কি, এখানে যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখনই ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কোডটা রান করবে, নাইলে স্কিপ করে চলে যাবে, এই যে এখানে চলে আসবে। বুঝতে পারতেছি কতটা? আচ্ছা দেখো, আমি মনে করে প্রিন্ট দিলাম যে টেম্পারেচার ইজ টু হাই বা ওভার 30 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? এটা দিলাম প্রিন্ট। আর এখানে দিলাম যে একটা প্রিন্ট দিলাম এমনি, যে প্রোগ্রামটা শেষ সেটা বোঝানোর জন্য, প্রোগ্রাম এন্ডেড। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা রান দিই, মনে করো আমাদের এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, তাহলে কিন্তু টেম্পারেচার ইজ ওভার 30 ডিগ্রি সেলসিয়াস, এটা প্রিন্ট হওয়া উচিত। আচ্ছা, আমরা যদি রান দিই, তাহলে দেখো কি দেখতেছি, কিন্তু প্রিন্ট হয়েছে যে টেম্পারেচার ইজ ওভার 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে লাস্টের লাইনটা প্রিন্ট হচ্ছে যে প্রোগ্রাম এন্ডেড। আচ্ছা, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে, কন্ডিশনালটা ট্রু হয়েছে, এবং সে এই প্রিন্ট স্টেটমেন্টটা রান করছে। এখানে যদি আমরা আরো কিছু প্রিন্ট করি, যেমন আহ প্রচুর গরম পড়তেছে, কোন একটা শেল্টারে যাওয়া উচিত, তাহলে সিক শেল্টার, তাহলে এটা দিলাম। তাহলে এখন যেটা হবে, যখনই 30-র উপরে যাবে তখন এই দুইটা লাইন এক্সিকিউট হবে। দুইটা লাইন না, এখানে যদি আমি যতগুলো লাইন দিই, 100, 200, ইচ্ছা মতো যা লাইন লিখি, যখনই কন্ডিশনটা ট্রু হবে তখনই এটা রান হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখন একটু এক্সপেরিমেন্ট করে দিই, আমরা যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস করে দিই, তাহলে কি হয়? আচ্ছা, তাহলে দেখো তো কি হয়, আমরা একটা লাইন বাই লাইন দেখি। প্রথমে জাভা কম্পাইলার একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, টেম্পারেচার 20, যেটা ভ্যালু রাখবে ওই বাস্কেটে, ওই ভেরিয়েবলে। তারপরেও আসবে ইফ কন্ডিশনে, ইফ দেখেও বুঝবে যে সামনে একটা কি আছে, কন্ডিশন আছে, এবং আরেকটা কোড ব্লক আছে। এই যে সেকেন্ড প্যারামিটার দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লিখছে এটা হচ্ছে কোড ব্লক। তার মানে যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখনই এই ব্লকের কোডটা আমরা রান করব। আচ্ছা, দেখো এখানে আমরা কন্ডিশন কি দিচ্ছি, টেম্পারেচার গ্রেটার দেন 30। কম্পাইলার যেটা করবে, টেম্পারেচার ভ্যালুটা এখানে বসাই দিবে। টেম্পারেচার ভ্যালু কত, 20। তাহলে 20 > 30 কিনা এটাও চেক করবে। এখন দেখো এক্সপ্রেশনটা তুমিই দেখে বলো এটা কি সত্য কিনা। আমি যদি তোমাকে এক্সপ্রেশনটা দেখাই জিজ্ঞেস করি এটা কি সত্য কিনা, তুমি কি বলবো? অবশ্যই বলবো মিথ্যা, কারণ 20 কখনোই কার থেকে বড় না, 30-এর থেকে বড় না। তাহলে কম্পাইলারও সেম জিনিসটাই করবে, সে দেখবে যে এক্সপ্রেশনটা সত্য কিনা। সে দেখবে যে না, এটা কিন্তু সত্য না, এটা মিথ্যা বা ভুল। ঠিক আছে? যেটা কম্পাইলারের পাশে ফলস, তখন এখানে কি চলে আসবে,
ফলস চলে আসবে এইভাবে। ঠিক আছে, এটা একটা ডাটা টাইপ আমরা পড়ছিলাম বুলিয়ান ডাটা টাইপ, যেখানে কি আসবে ফলস আসবে। ফলস আসলে কম্পাইলার যেটা করবে এই কোড ব্লকটা রান করবে না, সেটা পুরোপুরি স্কিপ করে চলে যাবে, সেই সেকেন্ড ব্র্যাকেটের পরে চলে আসবে। সেই সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে এখানে এসে এটা এনকাউন্টার করলো বা এটা দেখলো যে প্রোগ্রাম এন্ডেড প্রিন্ট করা লাগবে, সেটা প্রিন্ট করে দেবে। তার মানে আমরা কি দেখবো, জাস্ট প্রোগ্রাম এন্ডেডটাই আউটপুট হিসেবে দেখবো। চলো রান দিয়ে দেখি। এই যে জাস্ট প্রোগ্রাম এন্ডেডটা আউটপুট হিসেবে দেখলাম। আচ্ছা, আশা করি তোমরা ইফ স্টেটমেন্টটা বা কন্ডিশনাল কিভাবে লেখা লাগে বুঝতে পারছো। এখন আসো, মনে করো আমরা চাচ্ছি যে এমন একটা প্রোগ্রাম যেটা যদি 35-এর বেশি হয় তখন বলবে হচ্ছে বাইরে, 35-এর বেশি হলে বলবে হচ্ছে যে বাইরে খুব গরম। যদি 20-এর বেশি হয় তখন বলবে যে হ্যাঁ মোটামুটি সুন্দর একটা ওয়েদার। আর যদি 0-এর চেয়ে বেশি হয় তখন বলবে যে ঠান্ডা। আর যখন 0-এর চেয়ে কম হবে তখন সে বলবে কি খুবই খুবই ঠান্ডা বাইরে। ঠিক আছে, মানে আমরা এরকম কিছু কন্ডিশনাল বা এরকম কিছু প্রিন্ট করতে চাচ্ছি। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু এখানে জাস্ট একটা চেক দিচ্ছি যে 30-এর চেয়ে বড় কিনা। তারপর আমরা এখানে আলাদাভাবে আরেকটা চেক দিতে পারতাম যে ইফ টেম্পারেচার গ্রেটার দেন 20, এটা দিতে পারি। তার মানে যদি 20-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এটা আউটপুট দিবে। কি আউটপুট দিবে, যে নাইস ওয়েদার। অর্থাৎ 20°C বেশি হলে কিন্তু আসলে খুব নাইস ওয়েদারই হয়। তো এটাই প্রিন্ট দিবে। তো আমরা এটা রান দিয়ে দেখি। তা আমরা মনে করি এটা রান দিলাম 25-এর জন্য। ঠিক আছে, তাহলে কি আউটপুট আসে দেখো, তাহলে কিন্তু আসে নাইস ওয়েদার আসে। তার মানে আমাদের কোড কারেক্টলি কাজ করতেছে, কারণ 25 কিন্তু কার চেয়ে বড়, 20-এর চেয়ে বড়, তাই এই নাইস ওয়েদারটা প্রিন্ট হয়েছে। কিন্তু এগুলো প্রিন্ট হয় না কেন, কারণ 25 কিন্তু 30-এর চেয়ে বড় না। আচ্ছা, এখন মনে করো আমি 25-কে কেটে 35 করে দিলাম, আর 10°C বাড়াই দিলাম, তাহলে কি হবে, তাহলে দেখো এটাও প্রিন্ট হয়েছে আবার এটাও প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি, আমরা চাইছিলাম 20-এর চেয়ে বড় 30-এর চেয়ে ছোট, কারণ 30-এর চেয়ে বড় হলে তো তখন বেশি গরম। আমরা চাচ্ছি যে 20-এর চেয়ে বড় তাপমাত্রা কিন্তু 30-এর চেয়ে ছোট, তখনই তো নাইস ওয়েদার, তাই না, মানে সুন্দর ওয়েদার। কিন্তু এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলস ইফ। এলস মানে হচ্ছে বিকল্প শর্ত, মানে একটা শর্ত যখন ফেল করবে তখন বিকল্প হিসেবে আমরা আরেকটা শর্ত আনবো, এটাই হচ্ছে এলস। ঠিক আছে, এটার স্ট্রাকচার কেমন আমরা যদি দেখি, এই যে আমাদের প্রথমে থাকে হচ্ছে মেইন কন্ডিশনটা, এই যে ইফ, তারপরে থাকে মেইন কন্ডিশনটা, এবং এটা সত্য হলে যা যা করব সেটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে বা এই কোড ব্লকের ভিতর থাকে। তারপর হচ্ছে এলস ইফ। এই এলস ইফটা কিন্তু এই ইফের সাথে রিলেটেড। এই এলস ইফে এই কোডটা তখনই যাবে যখন এই কন্ডিশনটা ফলস করবে বা ফেল করবে। তার মানে ইফ থেকে এলস ইফে কখন যায়, যখন ফেল করে কন্ডিশনটা, পাস করলে কিন্তু সোজা বাইরে চলে আসবে। এই কোডটা রান করে, এই কোড স্টেটমেন্টটা রান করে যখন পাস করে তখন সোজা বাইরে চলে আসে। বুঝতে পারছি। তার মানে ইফ থেকে এলস ইফে আমরা কখন যাব, যখন কন্ডিশনটা ফলস হবে বা ফেল করবে। এলস ইফ আসার পর এখানে আরেকটা কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা টেস্ট করব, এবং সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা এই মাল্টি স্টেটমেন্ট বা এই মাল্টি লাইন স্টেটমেন্ট বা ব্লকটা রান করব। আবার এগেইন সেম ভাবে যদি এটা ফেল করে বা ফলস হয় তখন এই এলস ইফে আসবো, তখন এই কন্ডিশনটা চেক দিব। যদি এটা সত্য হয় তখন এটা রান করব, বের হয়ে যাব। আর যদি আবার দেখি যে এটাও ফলস তখন পরের এলসিফে যাবো। অর্থাৎ এভাবে যতগুলো এলসিফ দিব ততগুলোতে যাবে। এখন মনে করো সব এলসিফ দেওয়া শেষ, অর্থাৎ সব শর্ত শেষ, কিন্তু সমস্যা বাদলো যে একটা শর্তেও কি হইলো না, ট্রু হইলো না। ঠিক আছে, তখন আমরা এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এটা আমরা হ্যান্ডেল করবো এলস এর মাধ্যমে। এলস যেটা করে যে উপরের সব শর্তই যদি ফলস হয় বা ফেল করে তখন সে তার কোড ব্লকটা রান করবে। জিনিসটা কি বুঝতে পারতেছি, জিনিসটা হচ্ছে এলস তখনই কোড ব্লকটা রান করবে যখন তার উপরের একটা শর্ত কি হয় নাই, সত্য হয় নাই। আচ্ছা, আমরা কোডে গেলে ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, কোডে দেখি। দেখো, আচ্ছা এখানে যেটা বলতেছিলাম আমাদের কিন্তু দুইটা একসাথে প্রিন্ট হচ্ছে। আমরা চাচ্ছিলাম যে 30-এর চেয়ে বড় কন্ডিশনটা যদি ফেল করে তখনই আমরা 20-এর চেয়ে বড় কন্ডিশনটা চেক দিব। তাহলে এখানে কি দিব, জাস্ট এলস লাগাই দিব বা এলস দিব, তাহলে কিন্তু আমাদের কোডটা কি কারেক্ট হয়ে যাবে। এখন যদি রান দিই, এখন কিন্তু এই সবগুলো একসাথে আসবে না, জাস্ট এই 30°টা আসছে। আচ্ছা, এই কোডটা একটু বোঝার ট্রাই করি। কি হচ্ছে দেখো, এই যে 35°C এটার জন্য কিন্তু এই প্রথম কন্ডিশনটা সত্য। কেন সত্য, কারণ এটা 30-এর চেয়ে বড়। তাহলে সত্য হওয়াতে কি হবে, এই ইফের এই কোড ব্লকটা রান হবে। রান হলে কি হবে, টেম্পারেচার ইজ ওভার 30°C আর 6 শেল্টার, এই দুইটা লাইন প্রিন্ট হবে। এই যে দুইটা লাইন কি হয়েছে, প্রিন্ট হয়েছে। তারপর ও কিন্তু আর এলসিফ এর দিকে তাকাবেও না, ও জাস্ট এটা স্কিপ করে এখানে চলে আসবে, অর্থাৎ সবগুলা ইফ এলসিফ এর বাইরে চলে আসবে, বাইরে এসে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে।
বুঝতে পারছি? এখন মনে করো 30-এর চেয়ে ছোট একটা ভ্যালু দিলাম, 25 দিলাম। 25 দিলে কি হবে? 25 দিলে দেখো, 25 দিলে কিন্তু এই কন্ডিশনটা ট্রু হয় না। টেম্পারেচার গ্রেটার দেন 30 বা টেম্পারেচার 30-এর চেয়ে বড়, এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয় না। তখন যেটা হবে, এই কোড ব্লকটা রান হবেই না। তাহলে দেখো, টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু এখানে প্রিন্ট হয় নাই। তখনও যেটা করবে, এলস ইফ এর কন্ডিশনটা চেক করবে। তাহলে জিনিসটার ফ্লোটা কিরকম? প্রথমে ইফ এর কন্ডিশন চেক করবে, তারপরে এলস ইফ এর কন্ডিশন চেক করবে, যতগুলো এলস ইফ আসবে সবার কন্ডিশন একটা একটা করে চেক করবে। যদি ট্রু হয়, ওই এলস ইফ এর বা ওই ইফ এর কোড ব্লকটা রান করবে। আর যদি ফেল করে, পরের এলস ইফে যাবে। এভাবে যাইতে যেতে দেখা গেলো সব এলস ইফ শেষ, তখন আমরা শেষে এলস দিই। এলস এর পার্টটাতে পরে আসবো, এই পার্টটা আগে দেখি। এই যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তখন এই কোড ব্লকটা কি হবে? রান হবে। আচ্ছা, এখন আমরা যদি এলস দিই, ঠিক আছে, এলস এর মানে কি? আচ্ছা, এলস এ পরে আসতেছি। এলস এ যাওয়ার আগে মনে করো আমরা আরেকটা টেম্পারেচার নিয়ে টেস্ট করি, 15 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, 15 ডিগ্রির জন্য কিন্তু এটাও ফলস, এই এলস ইফ এটাও ফলস। তার মানে এই কোড ব্লকটাও রান হবে না, এই কোড ব্লকটাও রান হবে না। তাহলে কিন্তু জাস্ট কি আসছে, প্রোগ্রাম এন্ডেড আসছে। আচ্ছা, এখন মনে করো আমরা চাচ্ছিলাম যে যদি কোনোটাই সত্য না হয়, সেক্ষেত্রে আমরা কিছুটা রান করবো, যেমন এটা, যে সাউথ, যে টু কোল্ড। আচ্ছা, টু কোল্ড কেন দিছি এটা আমরা ব্যাখ্যা করতেছি, তার আগে আসি। যদি এটা রান করি তাহলে কি হয় দেখো। তাহলে কিন্তু টু কোল্ড প্রিন্ট হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার কত, 15, ঠিক আছে। ও প্রথম কন্ডিশনে আসলো, ইফ টেম্পারেচার গ্রেটার দেন 30, ওটা চেক করলো। ও দেখলো যে এটা কিন্তু তাপমাত্রা কিসের চেয়ে বেশি না, 30-এর চেয়ে বেশি না। তখন কিন্তু ওই কোড ব্লকটা স্কিপ করে যাবে, এই এলসিফে আসবে। এই এলসিফে এসে ও এবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে যে 20-এর চেয়ে বড় কিনা। ও দেখলো যে 15 কিন্তু 20-এর চেয়ে বড় না, ঠিক আছে। তাহলে কিন্তু এইটাও ফলস আসছে। ফলস আসলেও যেটা করবে, এইটাও স্কিপ করে যাবে, অর্থাৎ এই অংশটাও কি করবে, ও স্কিপ করবে, রান করবে না। এরপর আসবে এলসে। এলসে কিন্তু কোনো কন্ডিশন থাকে না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এলসে কোনো কন্ডিশন থাকে না। এলস আমরা তখনই রান হবে যখন আগের সব কন্ডিশন ফেল করবে। তাহলে দেখো, এটাও ফেল করছে, এটাও ফেল করছে, ছিল ওই দুইটা কন্ডিশন, দুইটাই ফেল করছে বা দুইটাই ফলস হয়েছে। তখনও এই কোড ব্লকটা রান করবে। ও রান করে কি লিখবে, টু কোড লিখবে। কিন্তু যদি কোনোটা সত্য হইতো, যেমন আমরা যদি 25 দিই, তাহলে কিন্তু এটা সত্য হয়ে যাবে, নাইস ওয়েদার প্রিন্ট হবে। তখন কি এটা রান হবে? না, তখন এটা রান হবে না। এলস তখনই রান হবে যখন আগের কোনো কন্ডিশনই ইয়া করে নাই। এটাকে আমরা বাংলায় অনেকটা যদির সাথে তুলনা করতে পারি। যেমন যদি এইটা হয়, তখন এইটা করো, অথবা যদি এটা হয় তখন এটা করো, আরো অথবা যদি এটা হয় এটা করো, এরকম লিখতে পারি। তারপরে এলস মানে যদি কোনোটাই না হয়, তখন এটা করো। বুঝতে পারছি? আচ্ছা, যদি রান দিই, তাহলে দেখো কি আসছে, নাইস ওয়েদার, প্রোগ্রাম এন্ডেড। টু কোলটা কিন্তু কি আসে না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আসি। এখানে ওই এক্সাম্পলটা দেওয়া আছে, তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারো। আচ্ছা, এটা আমরা দেখি এখানে আসলে কি হচ্ছে। আচ্ছা, আমরা তো জানি যে অনেক রকমের ডাটা টাইপ আছে। জাভাতে কিন্তু এক ধরনের ডাটা টাইপ আছে, যেটা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে। বুলিয়ান ডাটা টাইপ কি মানে, বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে যেটা কন্ডিশনাল এক্সপ্রেশন রাখে অথবা ট্রু ফলস রাখে। মানে এখানে আমরা কিন্তু ট্রু ফলস দিতে পারি, অথবা মনে করো আমাদের কাছে দুটা ভেরিয়েবল আছে, 5 আর 10। আমরা আরেকটা বুলিয়ান রাখতে পারি, ইজ এ গ্রেটার দেন বি, এটা জাস্ট নাম, এটা বড় নাম দিছি। আমরা এখানে চাইলে এভাবে রাখতে পারি। তার মানে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে যে ট্রু ফলস রাখতে পারে। তার মানে বুলিয়ানে আমরা ডিরেক্টলি ট্রু অথবা ফলস রাখতে পারি। তার মানে বুলিয়ান ডাটা টাইপে আমরা কি কি রাখতে পারি, ট্রু রাখতে পারি অথবা ফলস রাখতে পারি। আর অথবা আমরা একটা কন্ডিশনাল এক্সপ্রেশনও রাখতে পারি। কেন রাখতে পারি দেখি বলতো। আমরা কিন্তু বলছিলাম যে কন্ডিশনাল এক্সপ্রেশন কি রিটার্ন করে, ট্রু অথবা ফলস রিটার্ন করে। তার মানে এই বুলিয়ানে কি স্টোর হবে, এই কন্ডিশনটা কি ট্রু না ফলস সেটা স্টোর হবে। তাহলে দেখো, আমি যদি এটা প্রিন্ট করি, সাউথ ইজ গ্রেটার দেন বি, দেখি বলতো এটা কি ট্রু আসা উচিত না ফলস আসা উচিত। এখানে দেখো, এ হচ্ছে 5, তার মানে এখানে কি বসবে, 5 বসবে। আর বি কত, 10, তার মানে এখানে কি বসবে, 10 বসবে। তার মানে এই কন্ডিশনটা দাঁড়ালো 5 > 10। আচ্ছা, এটা কি ট্রু আসা উচিত না ফলস? এটা কিন্তু ফলস আসা উচিত, কারণ 5 কিন্তু 10-এর চেয়ে বড় না, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা রান দিই, তাহলে কি আসে, ফলস আসে, যেটা এক্সপেক্ট করছিলাম। আচ্ছা, এইগুলা গেল হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুঝতে পারছি? আমরা কিন্তু এই বুলিয়ান ডাটা টাইপকে ডিরেক্টলি ইফ এলস এর ভিতর লিখতে পারি। যেমন ইফ এইট ফুড, যদি খাবার খেয়ে থাকো, তাহলে আমরা কি বলবো, যে খাবার যদি খেয়ে থাকো, ড্রিঙ্ক ড্রিঙ্ক ইউর ড্রিঙ্কস, অর্থাৎ ড্রিঙ্কস গুলাকে পান করতে বললাম। ওকে, লাইনটা একটু কনফিউজিং লাগতে পারে, যে ড্রিঙ্ক ইউর ড্রিঙ্কস, এটা কি ইংলিশে সঠিক? আশা করি সঠিক। এটা তো আমাদের
ইংলিশ কোর্স না, তো যাই হোক আমরা আসি। আমরা যদি এটা রান দিই তাহলে কি হওয়া উচিত, ইফ এইট ফুড, অর্থাৎ এইট ফুডটা যদি ট্রু হয় তখনই এটা প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা রান দিলাম, তাহলে দেখো কি লিখছে, ড্রিঙ্ক ইউ ড্রিঙ্কস, তার মানে এটা কিন্তু সত্য, যে ট্রু, তাই এখানে আসছে। আর যদি এটা ফলস করে দিই তাহলে কিন্তু কিছু প্রিন্ট করবে না, কারণ এটা কি ফলস। এই যে এখানে কিছুই প্রিন্ট করে নাই। আচ্ছা আরেকটা জিনিস, জাভাতে আমরা দুই তিনটা কন্ডিশন একসাথে চেইন করতে পারি, মানে একটা কন্ডিশন সত্য হলে আরেকটা যদি মিথ্যা হয়, বা একটা যদি সত্য আরেকটা যদি মিথ্যা, তখন কি হবে সেটা, এটা আসলে আমাদের ডে টু ডে লাইফেও আছে। যেমন যদি আমরা আসি, মনে করে বললাম যে তুমি কি খাইছো, আর খেয়ে তোমার আহ, মনে করো কেউ জিজ্ঞেস করলো যে, বা একটা ছেলে তার মাকে জিজ্ঞেস করলো যে সে গেম খেলতে পারবে কিনা। তার মা বলল, তুমি যদি খেয়ে থাকো এবং তুমি যদি তোমার থালা বাসন পরিষ্কার করে থাকো তাহলে তুমি খেলতে পারবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, বুঝতে পারতেছো, কিন্তু এটার আনসার কিন্তু হ্যাঁ অথবা না। তাহলে প্রশ্নটা আরেকবার শুনি, তুমি কি খাইছো, আর তুমি কি তোমার থালা বাসন পরিষ্কার করছো, মাঝখানে কি বলছে, এন্ড বা এবং, ঠিক আছে। তার মানে ছেলে যদি বলে যে হ্যাঁ আমি খাইছি কিন্তু আমি থালা বাসন পরিষ্কার করি নাই, তাহলে কিন্তু কি সে থালা বাসন বলতে মানে সে যে পাত্রে খাইছে সেটাই, মানে তোমার পাত্র পরিষ্কার করছে কিনা। তাহলে সে যদি বলে হ্যাঁ আমি খাইছি কিন্তু আমি আমার পাত্র বা আমার বাসন পরিষ্কার করিনি, তখন কিন্তু এটার উত্তর কি হবে, না বা ফলস। কিন্তু সে যদি বলে আমি খাই নাই কিন্তু থালা বাসন পরিষ্কার করছি, তাহলেও কি এটা উত্তর হ্যাঁ হবে, না। তাহলেও সে কি বলতে হবে, না বলতে হবে, কারণ তার মা বলছে কিন্তু এবং, মানে দুইটাই তাকে করতে হবে। সে যখন বলবে আমি খাইছি এবং থালা বাসন পরিষ্কার করছি, তখনই কিন্তু সে উত্তর কি বলতে পারবে, হ্যাঁ বলতে পারবে, আর তখন তার মাথায় কি খেলতে দিবে, গেম খেলতে দিবে। আচ্ছা জাভাতে আমরা এইভাবে এন্ড লিখি না, মানে এভাবে আমরা এন্ড লিখি না, আমরা জাভাতে যেভাবে এন্ড লিখি সেটা হচ্ছে এইভাবে। এখানে কিছু লজিক্যাল অপারেটর দেওয়া আছে, এই যে এন্ড এন্ড দুইটা দুইটা এম্পারসেন্ট সিম্বল, এটা দিয়ে আমরা এন্ড লিখি। এটা মানে কি, মানে হচ্ছে দুই পাশে যে কন্ডিশনাল এক্সপ্রেশন আছে দুইটাকে সত্য হইতে হবে, তখনই এটা কি হবে, ট্রু হবে। আচ্ছা এখানে অরের একটা এক্সাম্পল আছে, অর মানে কি অথবা, যেমন যদি সে তার মা বলতো যে তুমি কি খাইছো, অথবা তুমি কি বাসন পরিষ্কার করছো, মানে অথবা দিয়ে বললো, তখন কি সে যদি খাইতো, বাসন পরিষ্কার করো না, সে শুধু খাইলো, সেক্ষেত্রেও সে গেম পাবে। অথবা সে মনে করো খাই নাই কিন্তু বাসন পরিষ্কার করছে, সেক্ষেত্রেও কি সে গেমটা পাবে। অর্থাৎ যে কোনো একটা হইলেই হয়ে গেল। তার মানে অর বা অথবা মানে হচ্ছে যে কোনো একটা হইলেই হলো, আর এন্ড মানে হচ্ছে সবগুলাকে সত্য হইতে হবে, সবগুলা ট্রু হইতে হবে। আচ্ছা এখানে আরেকটা আছে লজিক্যাল নট বা নেগেট, এটা মানে হচ্ছে যেটা বলবো তার উল্টা, ঠিক আছে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি খাবার খাও নাই, যদিও এটার উত্তর আমরা যদি আমরা এটার উত্তর হ্যাঁ দিই, তুমি কি খাবার খাও নাই, এটার উত্তর যদি হ্যাঁ দিই, এটার মানে কি, আসলে আমি খাবার খাই নাই। এটার মানে এটা না যে আমি খাবার খাইছি, এটার মানে আমি খাই নাই। আর যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি স্কুল যাও নাই, তুমি যদি হ্যাঁ বলো তার মানে তুমি স্কুলে যাও নাই। আর যদি না বলো তার মানে কি, স্কুলে গেছো। তার মানে আমি যেটা বলবো হ্যাঁ না তার উল্টাটা। এটাও আসলে একই কাজ করে, আমি যখন এটা কোনো ভেরিয়েবলের সামনে দিব, এ এইট ফুড, বা কোনো কন্ডিশনের সামনে দিব, যেমন এইট ফুড, সেখানে কোনো সমস্যা আছে, এইট ফুড। আচ্ছা যখন আমি যদি এটা কোথাও দিই, যেমন এইট ফুড, তার মানে খাবার খাইছো নাকি এরকম একটা ভেরিয়েবল যেটা ট্রু ফলস হতে পারে, তাহলে এটা যদি ট্রু হয় এটার কারণে এটা কি হয়ে যাবে, ফলস। আর এটা যদি ফলস হয় এটার কারণে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, নট অপারেটর। বা আমি একটা কন্ডিশন দিতে পারি, যেমন ফাইভ ইকুয়াল ইকুয়াল সিক্স। আচ্ছা আমাকে বলো তো এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ফলস। আর এই নট অপারেটরটা তখন এই ফলসটাকে কি করবে, ট্রুতে রূপান্তর করবে, তাহলে এটা তখন কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আসি এটার একটা এক্সাম্পল দেখি। এই যে দুইটা ভেরিয়েবলকে আমরা কিভাবে একসাথে লিখতে পারি, যেমন আমি চাচ্ছি যে যদি সে খাবার খেয়ে থাকে এবং তার বাসন পরিষ্কার করে থাকে, দুইটা যখন করবে তখনই সে কি গেম পাবে, যেমন এন্ড এইট ড্রিঙ্ক। আচ্ছা ড্রিঙ্ক তো আসলে খাওয়া যায় না, এটা আসলে আহ কি দেওয়া যায়, আচ্ছা ড্রিঙ্ক না, ডু ডিশেস, মানে ডু ডিশেস মানে থালা বাসন পরিষ্কার করছে। থালা বাসন না, মানে সে যে যে পাত্রে খাইছে ওটা পরিষ্কার করছে। আচ্ছা এই যে, তার মানে এখানে আমরা কি মিন করতেছি, যে যদি সে খেয়ে থাকে এবং, আমরা এটাকে পড়বো এবং এর মতো করে, এবং এই যে দুইটা পার্সেন্ট এটাকে পড়বো এবং ডু ডিশেস, মানে সে থালা বাসনে কি করছে, পরিষ্কার করছে। তার মানে সে খাবার খাইছে এবং থালা বাসন পরিষ্কার করছে, তাহলে আমাদের কি দেওয়া উচিত, তাকে প্রাইস দেওয়া উচিত। ইয়েস,
তার মা বললো যে, বা আমরা প্রিন্ট করলাম যে ইয়েস ইউ ক্যান প্লে গেমস, সাথে আরো কিছু প্রিন্ট করতে পারি, ডোন্ট প্লে ফর টু লং, বেশিক্ষণের জন্য খেলিও না, কিছুক্ষণ খেলো। আচ্ছা, অথবা আমরা এলস দিতে পারি। এলস এর কাজটা কি ছিল মনে করার চেষ্টা করো। এলস ছিল অনেকটা যদির বিকল্পর মতো। যদি যদি এইটা না হয়, এই কন্ডিশনটা যদি ভ্যালিড না হয়, তখন আমরা এখানে চলে আসবো, এই স্টেটমেন্টটা রান করবো। আচ্ছা, তাহলে দেখো, তার মানে তখন সে বলবে নো ইউ ক্যান নট প্লে গেমস, ইউ ক্যান নট প্লে গেমস, ঠিক আছে। তার মানে সে নিশ্চয়ই কোনো ঝামেলা বা ইয়া করছে, যার কারণে সে আসলে খেলতে পারবে না। আচ্ছা, আমরা যদি কোডটা রান দিই তাহলে কি আসে দেখো, নো ইউ ক্যান নট প্লে গেমস আসছে। তার মানে আমাদের কন্ডিশনটা কিন্তু কি হয় না, ট্রু হয় না। আচ্ছা, কন্ডিশনটা একটু খেয়াল করি। 8 ফুট কি ফলস, তার মানে সে খাবার খায় নাই। আর ডু ডিশেস কি ফলস, তার মানে সে থালা বাসনে কি করে নাই, পরিষ্কার করে নাই। তাহলে দুইটা যেহেতু ফলস, আবার এবং, তার মানে সে তার মাকে কি বললো, বা প্রোগ্রামে কি বললো, যে আমি থালা বাসন পরিষ্কার করিনি এবং আমি খাইও নাই। কিন্তু তার এখানে কিন্তু দুইটাই সত্য হওয়া উচিত, এবং এর জন্য কিন্তু দুইটাই সত্য হওয়া লাগে, সেই জায়গায় দুইটাই ফলস, তাহলে এটা রান হবে না। এখন আমি যদি একটা ট্রু করে দিই, মানে সে খাবার খাইছে মনে করো, তাও কি এটা আউটপুট আসবে যে সে গেম খেলতে পারবে? আসবে না। কারণ কি, এন্ড তখনই ট্রু হয় যখন দুইটাই ট্রু। কিন্তু এখানে কিন্তু দুইটা ট্রু না, এখানে শুধু একটা ট্রু। তাই এটা কি হয়ে যাবে, পুরোটা ফলস হয়ে যাবে, এই পুরো জিনিসটা আসলে ফলস আসে। ঠিক আছে, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো। যেমন সাউথ, এটা প্রিন্ট করলাম আমাদের কন্ডিশনটা, যে 8 ফুট অ্যান্ড ডু ডিশেস, দেখো তাহলে দেখবো যে ফলস, এই যে ফলস। সেই জন্য আসলে এই স্টেটমেন্টটা রান হচ্ছে না। আর যেহেতু এটা ফলস, তাহলে এলস অলওয়েজ, যদি আগের কোনো কন্ডিশন রান না হয় তখন রান হয়। তাই এটা রান হয়েছে কি, নো ইউ ক্যান নট প্লে গেমস। আচ্ছা, তাহলে দেখো এটা প্রিন্ট হলো। এবার আমরা আসবো হচ্ছে, যদি সে তার থালা বাসন বা যে পাত্রে খাইছে এটা পরিষ্কার করে থাকে, তাহলে এটা কি ডু ডিশেস ট্রু হবে। এটা যদি রান দিই, তাহলে এখন খেয়াল করো, 8 ফুট এবং ডু ডিশেস মানে দুইটাই কি হয়েছে, ট্রু হয়েছে। দুইটাই যখন ট্রু হবে তখন কিন্তু এই কন্ডিশনটা কি ট্রু, তখনও এটা রান করবে। তখন কি আর এলসে যাবে? যাবে না। এলসে কখন যাবে, যখন আগের সব শর্ত ফেল করছে, কিন্তু আগের এই শর্তটাই তো কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। তাহলে সে আর এলসে যাবে না, সে এখানে চলে আসবে, এই কোডগুলো রান দিবে। তখন সে প্রিন্ট করবে ইয়েস ইউ ক্যান প্লে গেমস, ডোন্ট প্লে ফর টু লং। তাহলে এই যে এটা প্রিন্ট করলো। আচ্ছা, আশা করি আমাদের ইফ স্টেটমেন্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু খুবই কোর এবং ফান্ডামেন্টাল একটা জিনিস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আচ্ছা, এবার আমরা সামনে যাই। কন্ডিশনালটা গেল, এবার আমরা আসবো হচ্ছে লুপসে। আচ্ছা, লুপস জিনিসটা কি, প্রোগ্রামে আমাদের অনেক সময় অনেক রিপিটিটিভ কাজ করা লাগতে পারে। ঠিক আছে, রিপিটিটিভ কাজ কেমন, মনে করো আমরা চাচ্ছি যে আমরা একটা জিনিস প্রিন্ট করব, যে সব সংখ্যা 1 থেকে প্রিন্ট করব, যেমন 1 2 3 4 5 6 পর্যন্ত প্রিন্ট করলাম। তাহলে এই যে এটা কিন্তু খুবই রিপিটিটিভ কাজ। আমরা কিন্তু এটা চাইলে লাইন বাই লাইন করতে পারবো, যেমন প্রিন্ট 1, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 1, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 2, এভাবে প্রিন্ট দিয়ে 6টা যদি প্রিন্ট ফাংশন দিই, তাহলে কিন্তু 1 2 3 4 5 6 এটা প্রিন্ট হবে। কিন্তু এটা 6টা বলে পারছি। কিন্তু আমাদের যদি বলতো যে 100টা প্রিন্ট করো বা 1000টা প্রিন্ট করো, তাহলে কি পারতাম এভাবে? পারতাম না। কারোরই আসলে এত ধৈর্য নাই যে 1000টা প্রিন্ট ফাংশন লিখবে। কিন্তু জাভাতে আমরা এটা ইজিলি করতে পারবো ফর লুপের মাধ্যমে। ফর লুপ বা যে কোনো লুপের মাধ্যমে, এখানে আমরা আপাতত ফর লুপের এক্সাম্পল দেখবো। ফর লুপ, যে ফর, এটা হচ্ছে একটা জাভার কিওয়ার্ড। ঠিক আছে, ফর মানে হচ্ছে একটা কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত শর্তটা ট্রু হয়। ঠিক আছে, ফর লুপের একটা স্ট্রাকচার দেওয়া আছে এখানে, এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। এই স্ট্রাকচার ছাড়া আমরা ফর লুপ লিখতে পারবো না। স্ট্রাকচারটা কি, প্রথমে ফর কিওয়ার্ডটা থাকবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু জিনিস থাকবে। এগুলো কি, আমরা আসি। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরু। তার মানে এখানে এমন কিছু থাকবে, কোন একটা ভেরিয়েবল থাকবে যার মান, যেটা এসে প্রথমে একবার রান হবে। তার মানে ফর লুপটাতে যখন প্রোগ্রাম ঢুকবে তখন প্রথমে কি রান হবে, এটা রান হবে শুরুতে। এটা একবার রান হবে, একবারই রান হবে, পরে কিন্তু এটা রান হবে না। তাই একটা জিনিস মনে রাখতে হবে, ইনিশিয়ালাইজেশন কয়বার রান হবে, একবার রান হবে, এবং সেটা কখন, প্রথমে। তাহলে প্রথমে একবার রান হবে। আচ্ছা, তারপরে আসি কন্ডিশন। কন্ডিশন জিনিসটা কি, শর্ত। যে আমি আসলে ফর লুপটাতে চালাবো, আমি তো আর আজীবন চালাবো না, যে আমি 1 থেকে প্রিন্ট করা শুরু করলাম, অসীম সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে আসি। জাভাতে তো আসলে অসীম সংখ্যা নাই, মানে মেমোরিতে যতটুকু লিমিট অতটুকু প্রিন্ট করতে আসি।
তাহলে তো আর হইলো না, ঠিক আছে? তাহলে দেখা গেল যে প্রিন্ট করতে আছে, আমি অন্য কোনো কাজ করতে পারলাম না। তাহলে জিনিসটা কি, একটা কন্ডিশন দিয়ে দিব যে এতটুকু করো, যে 10 পর্যন্ত প্রিন্ট করো, 20 পর্যন্ত প্রিন্ট করো, বা এতটুকু করো, বা 30 পর্যন্ত করো। আচ্ছা, তাহলে আরেকবার বলি, ইনিশিয়ালাইজেশন কাজ তো শুরু, তো আমি শুরু কোন জায়গা থেকে করবো? আমি 20 থেকে শুরু করবো না 30 থেকে শুরু করবো? আর কন্ডিশন হচ্ছে কতক্ষণ, কতক্ষণ চলবে এই জিনিসটা। তাহলে আমি যদি 10 থেকে শুরু করি, চাই যে 20 থামতে, তাহলে এখানে কি দেওয়া থাকবে? 10 দেওয়া থাকবে, আর এখানে কি দেওয়া থাকবে? 20 দেওয়া থাকবে। এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা আর একটু বিস্তারিতভাবে লেখা লাগে। আচ্ছা, তারপর হচ্ছে আপডেট। আপডেট জিনিসটা হচ্ছে একটা জিনিস দেখো, তুমি কিন্তু এখানে সবসময় এক প্রিন্ট করতেছো না বা দুই প্রিন্ট করতেছো না। লুপের মধ্যে কিন্তু তোমার প্রত্যেকবার কিছু একটা ভেরিয়েবল চেঞ্জ হবে। ওই চেঞ্জের ভেরিয়েবলটা আমরা আপডেটে রাখবো। বুঝতে পারছি? তার মানে লুপের স্ট্রাকচারটা দেখো, লুপের এখানে যেটা থাকবে এটা প্রথমে শুধু একবার রান হবে, ঠিক আছে? এই যে ইনিশিয়ালাইজেশনটা প্রথমে জাস্ট একবার রান হবে, তারপর এই কন্ডিশনটা প্রত্যেকবার চেক হবে। অর্থাৎ এই লুপটা, লুপটা কিভাবে রান করবে জানো? এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে ব্লকটা আছে, এই কোডটা সে একবার রান করবে। রান করে নর্মালি কি হয়, সে বাইরে হয়ে যাওয়ার কথা, সে কি করবে, আবার এখানে আসবে। এই যে এখানে কন্ডিশনে আবার আসবে, কন্ডিশনে এসে কন্ডিশনটা চেক দিবে। কন্ডিশনটা চেক দেওয়ার পর সে আবার এখানে আসবে, তারপর সে আপডেটে যাবে, আপডেট করবে, আপডেট থেকে সে কন্ডিশনে যাবে, সে আবার এই কোড ব্লকটা রান করবে, সে আপডেটে যাবে, আপডেট থেকে কন্ডিশনে যাবে। তাহলে প্রথমে কিভাবে কাজ করে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কোড রান করবে, তারপর আপডেট, কন্ডিশন, কোড রান করবে, আপডেট, কন্ডিশন, কোড রান করবে। যখন কন্ডিশনটা ফলস হবে তখন এসে কি ফর লুপের বাইরে চলে আসবে। আচ্ছা, অনেক কথা বললাম, এবার দেখি থিওরিতে বা আসলে কোডের মধ্যে এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে। দেখো, আমি একটা ফর লুপ ক্রিয়েট করলাম, ফর, এখানে আমাকে সাজেস্ট করে দিচ্ছে, তাও টাইপ করি ইন্ট। নর্মালি লুপের জন্য একটা ভেরিয়েবল রাখা লাগে, যেটাকে আমরা লুপ ভেরিয়েবল বলি। লুপ ভেরিয়েবলের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলকে বাড়ানো বা কমানো। ওই ভেরিয়েবলটা দিয়ে আমরা বেসিক্যালি অনেক কিছু অ্যাক্সেস করবো, যেমন ইন্ট আই ইকুয়াল 1 দিলাম, তারপর একটা সেমিকোলন, অবশ্যই সেমিকোলন গুলো মনে করে দিতে হবে, ঠিক আছে? সেমিকোলন না দিলে কিন্তু হবে না। যেমন এই যে সেমিকোলন গুলো কিন্তু কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই এই ফর লুপের আগে আমরা একটা বেসিক ফর লুপ দেখি, যেটা একদম ইনফিনিটলি রান হবে। এই যে এটা দিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের সেমিকোলন কিন্তু তাও দেওয়া লাগবে, আমরা কোনো কন্ডিশন দিলাম না, কোনো ইনিশিয়ালাইজেশন দিলাম না, কিছুই দিলাম না। আমরা জাস্ট এটা প্রিন্ট করলাম, জাস্ট আউট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা দিলাম। এটা যদি দেখুন, দেখো কি হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আছে, অর্থাৎ আমার প্রোগ্রামটার কিন্তু কোনো থামার নামগন্ধ নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনফিনিট লুপ। ইনফিনিট মানে অসীম লুপ, তুমি এই প্রোগ্রামটা যতক্ষণ থামাবা না, ও ততক্ষণ এটা প্রিন্ট করে যাবে। আচ্ছা, কেন এটা হচ্ছে, এই যে ফর, ফর কিন্তু একটা লুপ, ও এই স্টেটমেন্টটা কি বারবার রান করবে। এই স্টেটমেন্ট যা থাকে, আমি এটা থামাই, যেমন সাউথ আই লাভ বাংলাদেশ, ঠিক আছে? এটা দিলাম। তাহলে ফর লুপের কাজ হচ্ছে, তার এই স্টেটমেন্টটা তার এই ব্লকের ভিতর যেটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভিতর, মাল্টি স্টেটমেন্ট ব্লক, সে সেটা রান করতে থাকবে। কতক্ষণ রান করবে আমরা কিন্তু কিছু সেট করি না, এই যে আমরা এখানে কোনো কিছুই দিই নাই, তাহলে এটা একটা ইনফিনিট লুপে পড়ে যাবে, এই যে ইনফিনিট লুপ, ঠিক আছে? তোমরা যদি ইনফিনিট লুপে পড়ো, জাস্ট এখানে এসে প্রোগ্রামটা স্টপ করে দিবা। আচ্ছা, এখানে আসি এবার এই অংশগুলোর কাজ কি কি। আমরা এখানে বিভিন্ন কাজ করতে পারি, যেমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ইন্ট আই ইকুয়াল 1। অর্থাৎ এই ভেরিয়েবলটা প্রথমে ইনিশিয়ালাইজেশন মান কত, 1, ভেরিয়েবলটা শুরু হবে 1 থেকে। আমরা চাচ্ছি যে তারপর এই ভেরিয়েবলটা প্রত্যেকবার 1 করে বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিতে পারি, আই ইকুয়াল আই প্লাস 1 দিতে পারি। আচ্ছা, এখন একটু এই লাইনটা বোঝার চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে একটা ফর লুপ, ফর লুপের প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন। তো আমরা একটা ভেরিয়েবল আই ডিক্লেয়ার করলাম এবং সেটার মান কত দিলাম, 1 দিলাম। তারপর এখানে কন্ডিশন থাকে, কন্ডিশনটা আপাতত দিই নাই, পরে দিব। তারপর এখানে আপডেট থাকে, অর্থাৎ এই ভেরিয়েবলটা প্রত্যেকবার রান হওয়ার পরে কিভাবে আপডেট হবে, বুঝতে পারছি? তাহলে দেখো, আমরা যদি এই ভেরিয়েবলটা প্রিন্ট করি, তাহলে কি দেখতে পাই, জাস্ট সিম্পলি এটা প্রিন্ট করলাম। তাহলে দেখো, এই যে একটা সংখ্যা বাড়তে আছে, বাড়তে বাড়তে কত বড় হয়ে গেছে, দেখো অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা বাড়তে আছে কেন, শুধু না থেমে, কারণ আমরা এখানে কোনো কন্ডিশন দিই নাই। এখানে আমরা মাঝখানে কি দিতে পারবো, কন্ডিশন দিতে পারবো। মনে করো আমরা চাচ্ছি যে আই লেস দেন 10। এই কন্ডিশনটার মানে কি, এই কন্ডিশনটার মানে হচ্ছে যে আই, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণ এই লুপটা চলবে চলবে। জাস্ট সিম্পলি যদি বলি, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণই এই লুপটা চলবে। এই কন্ডিশনটা যখনই ফলস হবে, এই লুপটা থেমে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, আমার প্রথমে ভেরিয়েবলটার মান ছিল 1, তাহলে প্রথমে কি প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে।
তারপর সে যাবে হচ্ছে আপডেটে। আপডেটে গেলে, আচ্ছা আপডেটটা দেখো এখানে কিভাবে লিখছি, আই ইকুয়াল আই প্লাস ওয়ান, তার মানে আই এর সাথে কত যোগ করতেছি, এক যোগ করতেছি। এটা আমরা সিম্পলি এভাবে লিখতে পারি, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। এটা তোমরা মনে রাখতে পারো যে আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। আরেকটা আছে সেটা হচ্ছে আই মাইনাস মাইনাস। এগুলো যদি দিই, এগুলোকে বলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে যে আই প্লাস প্লাস এটা হচ্ছে শর্ট হ্যান্ড বা ছোট করে লেখার একটা পদ্ধতি আর কি। আমরা কি লিখছি, আই ইকুয়াল আই প্লাস ওয়ান না লিখে আই প্লাস প্লাস লিখছি। আচ্ছা, এখন আসি প্রোগ্রামটা কিভাবে রান হচ্ছে। প্রথমে আই এর ভ্যালু কত, ওয়ান। তারপরেও দেখবে যে এখানে আমার এটা প্রিন্ট করা লাগবে, ওটা প্রিন্ট করলো, কন্ডিশনটা ট্রু, তাইও প্রিন্ট করলো। তারপরেও দেখবে যে এই আপডেটটা কি আই প্লাস প্লাস, মানে আই এর ভ্যালু কত বাড়বে, এক বাড়বে। তাহলে আই এর ভ্যালু এখন কত, দুই। সে তখন আবার এই কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করে সে দেখবে যে কন্ডিশনটা এখনো ট্রু, কারণ দুই কিন্তু দশের চেয়ে ছোট। তাহলে সে প্রিন্ট করবে। আচ্ছা, এটা একটু আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি। মনে করো আমার এখানে একটা প্রোগ্রাম আছে, আমি এখানে একটা ফর লুপের প্রোগ্রাম লিখি। এই জায়গায় লিখি ফর ইন্ট আই ইকুয়াল ওয়ান, আই লেস দেন ফাইভ, আই প্লাস প্লাস, এটা লিখলাম। আর এখানে কি লিখলাম যে সিস্টেম, সিস্টেম ডট আউট প্রিন্ট লন লাগে, জাস্ট সিম্পলি প্রিন্ট লিখলাম। তোমরা ধরে নিও যেখানে প্রিন্ট লন আছে, সিস্টেম ডট আউট প্রিন্ট লন আই দিলাম। আচ্ছা, এখন দেখি এই প্রোগ্রামটা কিভাবে রান হয়। দেখো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, এবং সেখানে কত রাখছি, ওয়ান রাখছি। তাহলে কম্পাইলার কি করবে, একটা বাস্কেট ক্রিয়েট করবে যেটার নাম আই, সেখানে কত রাখবে, ওয়ান রাখবে। আচ্ছা, তারপরে যেটা করবে, ও চেক করবে যে কন্ডিশনটা ট্রু কিনা। তাহলে দেখো ওয়ান লেস দেন ফাইভ, এটা কি ট্রু, এক কি পাঁচের চেয়ে ছোট, হ্যাঁ ট্রু। তাহলে ট্রু হলেও যেটা করবে, ও এখানে ভিতরে যা থাকবে তাই করবে। এখানে ভিতরে কি আছে, প্রিন্ট ফাংশন আছে, ও প্রিন্ট করবে। তাহলে ও কত প্রিন্ট করবে, ওয়ান প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে ও যেটা করবে, এই আপডেটটা রান করবে। তাহলে প্রসিডিউরটা কি, প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিট, তারপরে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয়, ট্রু, তখন বডি মানে কোডের মেইন পার্টটা রান করবে। বডি যদি রান হয়, তারপরে আপডেটে যাবে। তারপর আপডেটটা হয়ে গেলে সে আবার কোথায় যাবে, কন্ডিশনে যাবে। তাহলে কন্ডিশন বডি আপডেট, কন্ডিশন বডি আপডেট। আর ইনিশিয়ালাইজেশনটা হবে প্রথমে শুধু একবার, ঠিক আছে। ও কিন্তু বারবার বাস্কেট ক্রিয়েট করবে না, একবারই ক্রিয়েট করবে। আচ্ছা, এরপরে দেখো ও আপডেটে আসলো, আই প্লাস প্লাসে আসলো। আই প্লাস প্লাস মানে কি, আই এর ভ্যালু একবারও। তাহলে এই দুইয়ের জায়গায় কি চলে আসবে, একের জায়গায় কি চলে আসবে, দুই চলে আসবে। এখন একের জায়গায় কি আছে, দুই আছে। ও তারপরে এই কন্ডিশনটা আবার চেক দিবে। প্রত্যেকবার কিন্তু কন্ডিশন চেক দিবে, প্রত্যেকবার আপডেট হবে, কন্ডিশনও চেক দিবে। তাহলে টু লেস দেন ফাইভ, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু। তাহলে এটা কি, ওয়ানের পরে টু প্রিন্ট করবে। এই যে তখন ওই কোড ব্লক এসে এটা রান করবে, টু প্রিন্ট করবে। তারপরে কি হবে, তারপরেও দেখবে যে এই যে আবার আই প্লাস প্লাস, তখন এই টুটা কি হয়ে যাবে, টুটা হয়ে যাবে তখন থ্রি। তখন আবার থ্রির জন্য কন্ডিশন অ্যাপ্লাই করবে, থ্রি লেস দেন ফাইভ, হ্যাঁ ট্রু, তাহলে থ্রি প্রিন্ট করবে। সেম ভাবে ফোর হয়ে যাবে, একবারে আই প্লাস প্লাস, তাহলে ফোর লেস দেন ফাইভ, ট্রু, তাহলে কি প্রিন্ট করবে, ফোর প্রিন্ট করবে। এখন ইন্টারেস্টিং জিনিস, যে ফোরটা যখন আবার প্লাস প্লাস হবে তখন কিন্তু ফাইভ হয়ে যাবে। তখন এখন এখন আইতে কি আছে, ফাইভ আছে। এবারও কন্ডিশন অ্যাপ্লাই করবে যে ফাইভ লেস দেন ফাইভ। এখন আমাকে বলো এই কন্ডিশনটা কি ট্রু না ফলস, পাঁচ কি পাঁচের চেয়ে ছোট, এটা কিন্তু ফলস। পাঁচ কিন্তু পাঁচের চেয়ে ছোট না, পাঁচ পাঁচের সমান হতে পারে কিন্তু ছোট না। এটা ফলস। ও যেটা করবে, তখন আর এটা রান করবে না, ও সরাসরি লুপের বাইরে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে, এই জায়গায় একদম ফরের শেষে চলে আসবে। তাহলে এটা রান দিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে পাঁচ দিই, আর এখানে লিখি যে প্রোগ্রাম এন্ডেড, মানে প্রোগ্রামটা শেষ, যাতে আমরা বুঝতে পারি কখন শেষ হয়। দেখো এটা প্রিন্ট দিলে কি আসবে, এক দুই তিন চার, এটা আসলো। তার মানে কি, একের জন্য ট্রু, এক আবার বাড়লো প্রিন্ট করলো, দুই হলো কন্ডিশন ট্রু, আবার প্রিন্ট করলো, পারলো, তিন হইলো, আবার কন্ডিশন চেক করলো, ট্রু হলো, প্রিন্ট করলো, এভাবে। বুঝতে পারছি। কিন্তু পাঁচের জন্য দিকে এটা আর কি হলো না, ট্রু হলো না, তখনও একেবারে এখানে এটা শেষ করে দিয়ে বাইরে চলে আসছে। কিন্তু যদি আমরা কন্ডিশনটা না দিতাম, তাহলে কি হইতো, আগের মতো একটা ইনফিনিট লুপে পড়ে যেত। এই যে আহ আচ্ছা, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে জাস্ট একটা ওয়ার্নিং বলতে পারো, যে ইনফিনিট লুপে পড়বে, এটা ওয়ার্নিং দিচ্ছে। আমরা আপাতত এটা স্কিপ করি, এই ইনফিনিট লুপে পড়বে এটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা কোনো কন্ডিশন দিই নাই। এই যে ইনফিনিট লুপ, বুঝতে পারছি। তাহলে কন্ডিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি, এই যে আই প্লাস প্লাস, আমরা কিন্তু চাইলে বলছিলাম যে এটা হচ্ছে আই প্লাস ওয়ান এর সমান। এখন আমরা এক যোগ না করে কিন্তু দুইও যোগ করতে পারি, ঠিক আছে। তার মানে এখন প্রত্যেকবার কত যোগ হবে, দুই যোগ হবে। আর এখানে কন্ডিশনটা আবার নিয়ে আসি, মনে করো 10 পর্যন্ত গেলাম, এটা কিন্তু লেস দেন চিহ্ন, তাই কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। তাহলে দেখো দুই করে করে পারবে এখন। এই যে এক
2 বাড়লে 3, 2 বাড়লে 5, 2 বাড়লে 7, 2 বাড়লে 9। লুপের জিনিসটা বুঝতে পারছি? তাহলে এই 2 বাড়ার জিনিসটা কি? যে প্রথমে কত ছিল? প্রথমে ইনিশিয়ালাইজেশন আমরা কি দিছিলাম? ইনিশিয়ালাইজেশনে দিছিলাম হচ্ছে int I equal 1, আর এখানে কন্ডিশনে দিছিলাম I less than 10, আর আপডেটে দিছিলাম I equal I plus 2। তাহলে দেখো ইনিশিয়ালাইজেশনে প্রথমে একটা বাকেট ক্রিয়েট করবে I, যেখানে থাকবে হচ্ছে 1। ও এরপর যাবে হচ্ছে কোথায়? কন্ডিশনে। কন্ডিশনটা কিন্তু সবার প্রথমে চেক হয়। তাহলে দেখবে যে 1 less than 10 কিনা, মানে I এর জায়গায় কত 1 বসবে, তাহলে 1 less than 10 কিনা, কারেক্ট। তাহলে এটা প্রিন্ট করবে। ওখানে যা থাকবে তা থাকবে, যা থাকবে তাই করবে। আমরা এখানে কি করছি? প্রিন্ট করছি। তাহলে এখানে ও কি প্রিন্ট করবে? 1। এই যে উপরে আছে, প্রিন্ট করতেছি মনে করো উপরে, তাহলে 1 প্রিন্ট করলো। তারপরে ও যাবে হচ্ছে আপডেটে। তাহলে ওখানে I এর মান কত বাড়াবে? 2 বাড়াবে। তাহলে I এর মান হয়ে যাবে কত? 1 থেকে 3। তখন দেখবে যে কন্ডিশনটা ট্রু কিনা। তাহলে 3 লেস দেন 10, কন্ডিশনটা কিন্তু কি এখনো ট্রু। তাহলে ও এরপর প্রিন্ট করবে। কত প্রিন্ট করবে? 3 প্রিন্ট করবে। এভাবে ও 5 প্রিন্ট করবে, 7 প্রিন্ট করবে, 9 প্রিন্ট করবে। এবার আমরা দেখি 11 তে আসলে কি হয়। 9 এর পর তো 11 আসবে, তাই না? 2 বাড়লে। তাহলে দেখো 11 তে আসলে যেটা হয়, তখন বাকেটে কি থাকবে? 11 থাকবে। এখন আমাকে বলো যে 11 লেস দেন 10 এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ফলস। তাহলে আপডেটের এখানে ফর লুপের এখানে কন্ডিশনটা যখন ফলস হবে, তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে এই লুপটা থেকেও একদম বের হয়ে যাবে। এই যে এখানে যে লুপের যে অংশটা আছে, ও একদম এটার বাইরে চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এই প্রোগ্রামটা যদি দিই, সাউন্ড স্ট্রিং এর মধ্যে রাখলাম প্রোগ্রাম এন্ডেড। আচ্ছা, তাহলে দেখো কি প্রিন্ট হলো? 1, 3, 5, 7, 9, 11 কিন্তু প্রিন্ট হয় নাই। তাহলে আমরা যদি 11 প্রিন্ট করতে চাই, আমরা কি দিতে পারি? 12 দিতে পারি, কারণ 12 হচ্ছে কিন্তু 11 ছোট, এটা কিন্তু ট্রু। তাহলে কিন্তু এই যে 11 প্রিন্ট হলো। অথবা আরেকটা উপায় আছে, আমরা লেস দেন ইকুয়াল দিতে পারি। লেস দেন ইকুয়াল মানে কি? বলছিলাম যে হয় সমান অথবা ছোট। তার মানে 9 লেস দেন ইকুয়াল 10, এটা কিন্তু ট্রু, কারণ 9 10 এর চেয়ে ছোট। 10 লেস দেন ইকুয়াল 10, এটাও সত্য। কেন সত্য? ছোট না হলেও সমান। এটা মানে হচ্ছে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট অথবা সমান। তাহলে কিন্তু অথবাটা কিন্তু সত্য হয়েছে, তার মানে 10 10 এর সমান। তারপর আসি 11 লেস দেন ইকুয়াল 10, এটা কি সত্য? না, এটা কিন্তু সত্য না। এই দুটো সত্য হলেও এটা সত্য না। তাহলে 11 বা 11 হচ্ছে বড়, যে কোনো সত্যের জন্য এটা মিথ্যা, সংখ্যার জন্য এটা মিথ্যা। আর লেস দেনের ক্ষেত্রে কি ছিল? এক গড় কম। তার মানে আমরা যদি কখনো লুপে এক গড় কম, মানে যে ভেরিয়েবলটা থাকবে এটা চাই এক গড় কম পর্যন্ত যাইতে চাই, আমরা দিব লেস দেন। আর যদি ওইটা পর্যন্ত যাইতে চাই, আমরা দিব লেস দেন ইকুয়াল। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, লুপটা যে ছোট থেকে বড় যেতে হবে এমন কোনো শর্ত নাই। আমরা চাইলে ছোট থেকে বড় থেকে ছোট যেতে পারি। তাহলে জাস্ট কি, আমরা 10 থেকে শুরু করব, কত পর্যন্ত যাবো? 1 পর্যন্ত। এখানে কিন্তু কন্ডিশনটা উল্টে যাবে। আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত I শূন্যর চেয়ে বড়, মানে 1 পর্যন্ত যাব। আর এখানে তখন হবে উল্টা, -1। তাহলে এই যে -1, আমরা যদি এখানটা রান দিই, তাহলে কিন্তু লুপটা এখন উল্টা দিকে চলবে। এই যে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটাও সেম, একই নিয়ম। প্রথমে বাস্কেটে 10 থাকবে, কন্ডিশনটা চেক করবে যে শূন্যর চেয়ে বড় কিনা, তখন প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। তারপর 1 কমাবে 9, তাহলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 সব সেম। কিন্তু যখন 1 আসছে, তখন ও 1 প্রিন্ট করলো, কারণ 1 এর জন্য কিন্তু কন্ডিশন সত্য, শূন্যর চেয়ে বড়। তারপরেও যাবে হচ্ছে এখানে 1 এর মান 1 কমাই দিবে। 1 এর মান 1 কমাই দিলে 1 কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তখন কি কন্ডিশনটা ট্রু? তখন কিন্তু কন্ডিশন ট্রু না, তখন সে বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি আমরা ফর লুপটা বুঝতে পারছি। এখানে ফর লুপের দুইটা এক্সাম্পল আছে, এগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করছি। এই যে 2 এর থেকে শুরু হবে, এখানে দেখো কোন জায়গা থেকে শুরু হবে এটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন 2 থেকে শুরু হবে, 14 পর্যন্ত যাবে এবং 2 করে পারবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এর জন্য কিন্তু সত্য না, তাই 16 পর্যন্ত যায় না। আচ্ছা, এরপর আসে হচ্ছে হোয়াইল লুপ। আজকের ক্লাসটা অলরেডি অনেক বড় গেছে, আমরা আর দীর্ঘায়িত করবো না। হোয়াইল লুপটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আজকের ক্লাস আপাতত এতটুকুই। তোমাদের আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারো। কারো কি কোনো সমস্যা আছে বা বুঝো না এরকম কিছু আছে, তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস বা গত ক্লাস মিলাই যদি কোনো সমস্যা থাকে কেউ জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, মনে হয় কারো কোনো সমস্যা নাই। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।